দেখুন, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। এই বিয়েতে আমার মত ছিল না। বলতে গেলে অনেকটা বাধ্য হয়েই আমি আপনাকে বিয়ে করেছি। এই বিয়ে আমি মানি না। আপনি আমার কাছে সামাজিকভাবে স্ত্রীর মর্যাদা পেলেও ব্যক্তিগতভাবে সেটা পাবেন না। কথাগুলো বলেই শ্বাস ফেলল জাওয়াদ। তার কথা শুনে ঘোমটা তুলে রাগী দৃষ্টিতে তাকালো আরোয়া। রূঢ় কণ্ঠে বলে উঠল, আপনি আমার সঙ্গে রসিকতা করছেন? এই যুগে এসে আদিম যুগের কেচ্ছা শোনাচ্ছেন? এখন জোর করে মেয়েদেরই বিয়ে হয় না, আর আপনার মতো দামড়া লোকের বিয়ে হয়ে গেল? এটা বললেই আমি বিশ্বাস করব? বিশ্বাস করা আর না করা আপনার বিষয়। আমি আমার কথা জানিয়ে রাখলাম, ব্যাস। আপনার ঘোড়ার ডিমের মন গড়া কথা শুনতে আমার বয়েই গেছে। আপনার এটা মানতে সমস্যা হলে বলে দিন, ডিভোর্স দিয়ে দিব। এই বিয়েটা এমনিতেও বেশি দিন টেকার কথা না। ওয়েট এ মিনিট, আপনার মাথায় কি সমস্যা আছে? আমার বাবা এত টাকা খরচ করে অনুষ্ঠান করলো, আপনার বাড়ির শখানেক বরযাত্রী খাওয়ালো, আর আমি আপনার মতো আহামকের কথা শুনে সেই সব জলে ভাসিয়ে দিব? তাছাড়া বিয়ের মাত্র কয়েক ঘন্টায় ডিভোর্স দেওয়ার মুরদ যার আছে, সে কবুল বলতে অস্বীকার করার মুরদ রাখেনি কেন? আপনি হাইপার হয়ে গেছেন। আপনাকে দেখে যতটা নম্রভদ্র মনে হয়েছিল, আপনার ব্যবহার ততটাই খারাপ। হাহা, আপনি বোধহয় বাংলা সিনেমা বেশি দেখেন, তাই ভেবেছেন রাজ্জাকের মতো এসে বলবেন এই বিয়ে আমি মানি না, আর আমি নম্রভদ্র সাবানার মতো চুপচাপ সেটা মেনে নিয়ে মনের দুঃখে গান গাইব। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই? সরি, ইউ শুড বি সরি। আপনার সঙ্গে কথা বলাই ভুল আসলে। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? যেখানেই যাচ্ছি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আলবাত বাধ্য। এই ঘর ছেড়ে এক পাও যদি এগোন, আমি চিৎকার করে পুরো বাড়ির লোক একত্রিত করব। আমার গলার সম্পর্কে আপনার আইডিয়া নেই? প্যারেড কমান্ডার হিসাবে 3বার মেডেল জিতেছি। যাওয়ার দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। ঘর ভর্তি মেহমানদের সামনে মান সম্মান নষ্ট করার দুঃসাহস ওর নেই। তাছাড়া ওর দাদা সাহেব যদি জানতে পারে, ওকে আর আস্ত রাখবে না। তাই সে চুপচাপ চেয়ারে বসে পড়ল। আরোয়া চারিদিকে চেয়ে বলল, আহারে, স্টার জলসার মতো এই ঘরে একটা সোফাও নেই যে বেচারা ঘুমাবে সেখানে। ইস, আগেই বুদ্ধি করে সেটা জোগাড় করে রাখতেন। কি যে করেন না আপনি! জাওয়াদ অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকালো। আরোয়া সেটা তোয়াক্কাই করলো না। বিছানা ছেড়ে উঠে ড্রেসিং টেবিলের সামনে বসে গহনা খুলতে খুলতে বলল, দাদিজান অযথাই কত কিছু শিখিয়ে দিল। সে যদি জানতো তার নাচ জামাই বাসর ঘরে ঢুকে সালাম দেওয়ার বদলে বিয়ে মানি না বলবে, তবে হয়তো অন্য কিছু শিখিয়ে দিত। আহা, এত টাকার মেকআপ ওয়েস্টে গেল। জাওয়াদ মনে মনে ভাবতে লাগলো, এই মেয়ে এত হিসাবি, সবকিছু টাকা দিয়ে হিসাব করছে। এ কেমন মেয়ে রে বাবা! বিয়ের ভারী সাজ ঘষে মেজে তুলে লাগেজ থেকে কাপড়টা বের করে আরোয়া ওয়াশরুমে গেল ড্রেসটা চেঞ্জ করতে। বেরিয়ে দেখে জাওয়াদ সেই আগের মতো হেড ডাউন করে চেয়ারে বসে আছে। আরোয়া তুড়ি বাজিয়ে বলল, ও হ্যালো, সারা রাত এইভাবে বসে ঘুমানোর প্ল্যান করছেন নাকি? জাওয়াদ মাথা তুলে বলল, আপনার সমস্যা কি? আপনার কাজ আপনি করুন না। আমাকে অযথা বিরক্ত কেন করছেন? ওমা, আপনাকে বিরক্ত করব না তো কাকে করব? 10টা না 5টা না একটা মাত্র স্বামী। দেখুন মিস আরওয়া, আপনি অযথাই এইসব করছেন। জোর করে কিছুই হয় না। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমার মনে আপনার জন্য কোনো অনুভূতিই নেই। আপনাকে আমি নিজের স্ত্রী ভাবতে পারছি না। কেন পারছেন না? আপনি কি পুরুষ নন? নাকি মনে মনে নিজেকে শরীফা ভাবেন? মানে কি? আমি কখন বললাম আমি পুরুষ নই? না মানে বিয়ের রাতে এমন সুন্দরী বউকে যে উপেক্ষা করে, সে হয় মহাপুরুষ, না হয় না পুরুষ। আই মিন হি ইজ। স্টপ ইট। আপনার মাইন্ড এত চিপ! মাই গড! উফ, কান গেল আমার। আরে মিয়া, চিল্লাইয়া কি মার্কেট পাউন যাইব? খামোখা চিল্লায়েন না তো। আপনি ঘুমাতে যান তো। আপনার সঙ্গে কথা বলে আমার মাথাটা ব্যথা করতেছে, অসহ্যকর। আরও হাই তুলে তাচ্ছিল্যের সুরে বলল, মাথা ব্যথা তো করবেই। যেসব আজে বাজে বুদ্ধি নিয়ে ঘোরেন, ব্রেন বেচারা হাইপার না হয়ে থাকবে কিভাবে? জাওয়াদ ক্রু দৃষ্টিতে তার দিকে তাকালো, যেন সে পারলে চোখ দিয়ে এই মেয়েকে ভস্ম করে দিবে। আরও চেয়ারটা টেনে বসে কৌতূহলী গলায় বলল, আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার লাভ অ্যাফেয়ার আছে? বিয়ে মানতে অস্বীকৃতি জানাচ্ছেন কেন?
আমি আমার ব্যক্তিগত কথা শেয়ার করতে পছন্দ করি না। আরে বাস, আপনি দেখি ভালোই বেকুব। বিয়ে মানে বোঝেন নাকি আন্দাজেই কবুল বলেই খালাস? আমাকে যদি না বলেন আমি বুঝবো কিভাবে? আপনি আমাকে সেই কখন থেকে যা তা বলে যাচ্ছেন। আপনার কি মিনিমাম ভদ্রতাও জানা নেই? জানা তো অনেক কিছুই ছিল, বাট আপনার বেলা সেসব প্রয়োগ করা ওয়েস্ট ছাড়া আর কিছুই না। এমনিতেও আমার অনেক সময় অপচয় হয়ে গেছে, আর খরচ করতে সাহস পাচ্ছি না। জাওয়াদ উঠে বলল, ওকে ফাইন, আপনার যা ইচ্ছা তাই করুন, হু কেয়ার্স। আরোয়া বিছানায় সাজানো ফুলগুলোর দিকে চেয়ে আফসোস করে বলল, আহারে আমার বিয়ের ফুলগুলো। এবার বলি তাদের পরিচয়টা। ফারাজ খন্দকার জাওয়াদ পেশায় একজন ব্যবসায়ী। ফ্যামিলি বিজনেসে তার মোটেও আগ্রহ না থাকলেও দাদার আদেশে জয়েন করেছে বছরখানেক আগে। দুই ভাই আর এক বোনের মধ্যে জাওয়াদ বড়। বড় ছেলেমেয়েরা স্বভাবতই বোকা হয়, তার উপরে কড়া শাসন পেলে তো কথাই নেই। জাওয়াদের দাদা জোবায়ের খন্দকার বেশ রাগী ও বিচক্ষণ মানুষ। তার কথার বাইরে কথা বলবে এমন কেউ এই পরিবারে নেই। ওনার 3 ছেলে আর 2 মেয়ের মধ্যে জাওয়াদের বাবা জহির রায়হান ঠিক তার উল্টো চরিত্রের। হাসি খুশি প্রাণবন্ত লোকটা কিভাবে এমন বদমেজাজি লোকের ছেলে হলো, এই নিয়ে জাওয়াদের মতো অনেকেরই মনে প্রশ্ন। তবে এমন একগুঁয়ে দাদার নাতি হবার সাইড ইফেক্ট হলো নিজের মতামত রাখা তো দূরের কথা, মতামত ভাবা ওদের কাছে দুঃসাহসিকতা। যে ছেলের জীবনের প্রতিটি পদক্ষেপ দাদার মতের বাহিরে, কিছুই ঘটেনি, তার বিয়েটা নিজের মর্জিতে হবে, এটা ভাবা বিলাসিতা বই কি আর কিছুই না। তবুও চেষ্টা সে করেছিল বিয়ের আগে একবার হলেও কথাটা পাত্রীর কানে তুলতে, কিন্তু নড়বড়ে আত্মবিশ্বাস নিয়ে সেটা আর হয়ে ওঠেনি। বহু কষ্টে যাই একটু প্রকাশ করলো, আরও আর রিয়াকশন দেখে ভেতরটা ভীষণ তেতো হয়ে উঠল বটে। না, এই জীবনেও আর সুখী হবে না। আয়েশা সিদ্দিকা আরোয়া বাবা মায়ের অতি আদরের সন্তান। বেশ চঞ্চল ও স্বাধীন চেতা মেয়ে। পড়াশোনা থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সে নিজের মত মর্জি মতোই চলেছে। জীবনটা তার কাছে একটা এক্সপেরিমেন্ট ব্যতীত আর কিছুই না। এই জীবনকে অযথা ওয়েস্ট করার মানেই হয় না। সে চায় জীবনটা উপভোগ করতে, অ্যাডভেঞ্চারিং ঘটনায় মুখরিত রাখতে। তার দাদি চান করিমুন্নেছা নাতনির উচ্ছ্বাসিত জোয়ারের লাগাম টানতেই বিয়ের ব্যবস্থা করেন। এতে অবশ্য তার দ্বিমত ছিল না। বিয়ে মানেই আরেক অ্যাডভেঞ্চারিং ঘটনা, এর প্রতিটি পরতে পরতে রয়েছে লোমহর্ষক ঘটনাবলী। তাই অনেক উৎসাহ নিয়েই সে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়েছে। পরের দিন সকালে নাস্তা খাওয়ার পর জোবায়ের সাহেব বাজার থেকে বিশাল বড় একটা রুই মাছ কিনে আনলেন। রেওয়াজ অনুযায়ী নতুন বউকে এই মাছটা কাটতে হবে। আরোয়া বড় বড় চোখ করে মাছটার দিকে তাকিয়ে আছে। এটা দেখে তার দাদি শাশুড়ি সালমা বেগম বলেন, নাত বউ, মাছ দেখা ডরাইছো? ভয় পাইও না তুমি, খালি মাছের মুড়োটা কাটবা, তোমার শাশুড়ি তোমারে সাহায্য করব। আরোয়া মনে মনে বলল, এই মাছ করতে গেলে না জানি বটি ভাঙলেই হয়, এত বড় মাছ আমি আগলাবো কেমন করে? ওর অবস্থা দেখে জাওয়াদের ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ফুটে উঠল। একদম ঠিক হয়েছে, এবার মাছ করতে না পেরে লজ্জায় পড়ুক ঝগড়ুটেটা, সবার সামনে ভালোই জব্দ হবে। আরোয়া জাওয়াদের চেহারা দেখে রাগে গাটা জ্বলে গেল। এই বেটা নিশ্চয়ই মনে মনে ভীষণ খুশি হয়েছে। কোনো ব্যাপার না মনু, আমিও তোমারে দেখাবো আরোয়া কোন চিজ, মাছ কাটা কোনো ব্যাপার হলো? শাড়ির সামনে মাছ করতে বসতেই সবাই তাকে ঘিরে দাঁড়ালো। এদের মধ্যে কেউ কেউ ফোনে ভিডিও করতে শুরু করেছে। আরোয়া মনে মনে দোয়া দরুদ পড়ে মাছটা 2 হাতে তুলল। দাদা শ্বশুরের দিকে তাকিয়ে মনে মনে বলল, বাজারের সবচেয়ে বড় মাছটাই আপনাকে আনতে হলো দাদা সাহেব। তারপর সেটা ধীরে ধীরে কাটা শেষ করলো শাশুড়ির সাহায্যে। সবাই বেশ হৈ হুল্লোড় করে পরিবেশটা উৎসব মুখর করে তুলেছে। আরোয়া বিজয়ের হাসি দিয়ে মাছটা ফুটে উঠল। জাওয়াদের মুখটা পাংশুটে হয়ে সরে গেল। সে ছাদের কিনারায় দাঁড়িয়ে যাওয়া দূরের আকাশের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। এই মুহূর্তে তার বাসায় থাকতে অসহ্য লাগছে। অফিসে যাবে সেই পথও নেই। বিয়ে উপলক্ষে 1 সপ্তাহ তার অফিস যাওয়া বন্ধ। গতকাল রাতে চেয়ারে বসে ঘুমানোর ফলে ঘাড় আর পিঠ খুব ব্যথা করছে।
হঠাৎ তার কাঁধে হাত রেখে বড় চাচার ছেলে নাহিয়ান বলল, কিরে, এখানে একা দাঁড়িয়ে কি করছিস? এমনিতেই হাওয়া খেতে এসেছি। তোর আজ ডিউটি নেই? আজ নাইটে ডিউটি পড়েছে। আপাতত ওটি না পড়লে হসপিটালে গিয়ে কাজ নেই। ও, হানিমুনে কোথায় যাবি, ঠিক করলি কিছু? না। তুই না আসলেই নিরামিষ একটা। ছুটি আছে যখন, এখনই ঘুরে আয়। তোর তো বর্ণচোরা স্বভাব। পরে দাদা সাহেব থেকে ছুটি নিতেও পারবি না, আর যেতেও পারবি না কোথাও। না গেলেও আফসোস হবে না। আমি বুঝি না হানিমুনে যাওয়ার দরকারই বা কি। সবাই অযথাই একটা ট্রেন্ড বানিয়ে ফেলেছে। কি বলস তুই এইগুলা? এমন জনবসতিতে মন মতো রোম্যান্স করা যায়? সময়ের কাজ সময়ে করতে হয়, বুঝলি? এখন নতুন নতুন বিয়ে হয়েছে, একে অপরের যত কাছে থাকবি ততই তো জানবি চিনবি, সম্পর্কের ভিতটা মজবুত হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মেয়েরা এইসব অনেক বেশি পছন্দ করে। অ্যারেঞ্জ ম্যারেজের তো এইসবই মজা। যাওয়ার দীর্ঘশ্বাস ফেলে বলো, নাহিয়ান, তোর মনে হয় না বিয়ের ব্যাপারটা যতটা ফ্যান্টাস্টিক মনে হয় অতটাও ফ্যান্টাস্টিক নয়? বেশি চিন্তা ভাবনা করাটা ঠিক না। লাইফ লিড করতে হয় জিরো এক্সপেকটেশন রেখে। যা স্বভাবতই করণীয় তাই করে যা। জীবন চক্র যেমন চলে তুইও ঠিক সেভাবেই চলবি। এখানে প্রশ্নবিদ্ধ করা মস্তিষ্কে চাপ সৃষ্টি ছাড়া আর কিছুই না। বিয়ে করার প্রয়োজন আছে, হোক সেটা শারীরিক কি মানসিক। প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই। এখন তুই যদি ভাবিস এটা আহামরি কিছুই নয়, তবে বলবো সেটা ভুল ভাবনা। এটা আহামরির চেয়েও ডেঞ্জারাস। জাওয়াদ জিজ্ঞাসানো দৃষ্টিতে তাকালো নাহিয়ানের দিকে। নাহিয়ান চোখটা টিপে বলল, এখানে যেমন বইয়ের মেজাজ খারাপ করার যন্ত্রণা আছে, তেমনি ঘাম ঝরানোরও সুখ আছে। জাওয়াদ বিব্রত বোধ করলো। প্রসঙ্গটা পাল্টে বলল, চল নিচে যাই, চা খাওয়ার তেষ্টা পেয়েছে। নাহিয়ান শয়তানি মার্কা একটা হাসি দিয়ে ওর পিঠে কিল বসিয়ে দিয়ে বলে, বললেই চলে, বউকে দেখার তেষ্টা পেয়েছে। জাওয়াদ আর কথা বাড়ালো না। এই ছেলের যেই না মুখ, আবার কি কথা বেফাস বলে ফেলবে ভরসা নেই। নিচে ফিরতেই নাহিয়ান বলল, মেজো আম্মু, চা কি পাবো এখন? নাহিয়ান এর স্ত্রী সাবা বলল, বাসায় থাকলে একটু পরপরই চায়ের আবদার করতে হয়। এমনিতেই চুলার ধারের কাছ থেকে সরার ফুরসত পায় না, তার উপরে চায়ের আবদার। আহা সাবা, এভাবে বলিস না। ছেলেটা কি সবসময় বাসায় থাকে? যখন থাকে একটু আবদার করে আর কি। নাহিয়ান হেসে বলে, এই জন্য তোমাকে এত ভালোবাসি মেজো আম্মু। তুমি না থাকলে আমার কি যে হতো ভাবতেই আটকে উঠি। যে জল্লাদ কপালে জুটেছে। এই, কি বললে তুমি? আমি জল্লাদ? আমি কখন বললাম তুমি জল্লাদ? এখানে কি বললে তাহলে? তোমার নাম উল্লেখ করেছি নাকি? আমাকে কি তোমার বোকা মনে হয়? কাকে উদ্দেশ্য করেছো যে কেউই বুঝতে পারবে। আহা, তোরা থামবি? এই নাহিয়ান, যা তো এখান থেকে, আমি চা করে পাঠিয়ে দিচ্ছি। তবুও থাম তোরা। জাওয়াদ সোফায় বসে তাদের খুনসুটি দেখছিল। এই বাসায় এইসব নিত্য ঘটনা। নাহিয়ানের কাজই হচ্ছে সারাক্ষণ ওর বউকে খোঁচানো। যতক্ষণ বাসায় থাকবে একটু পরপরই সাবাককে খেপাবে আর হে হে করে হাসবে। জাওয়াদ ভেবে পায় না এইসব বাচ্চামির কোনো মানে হয়? এত বড় ডাক্তার হয়েও ঘরে এমন খোঁচাখুচি করা মানায়? অবশ্যই এই বাসার সবার কর্মকাণ্ডই জাওয়াদের কাছে অহেতুক মনে হয়। এইসবের মাঝে নতুন আরেকজন এসেছে, বোঝাই যাচ্ছে নয়া পাগলের আমদানি ঘটেছে। জাওয়াদ চারিদিকে চোখ বুলিয়ে দেখল, না, আপাতত আশেপাশে তাকে দেখা যাচ্ছে না। ভালোই হয়েছে। এই নিন আপনার চা। আরও আর গলা শুনে চমকে উঠল জাওয়াদ। কথাই বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। জাওয়াদের চেহারায় গাম্ভীর্যপূর্ণ ফুটিয়ে চায়ের কাপটা নিতে হাত বাড়ালো। আরোয়া হাতটা সরিয়ে বলল, এমন মুখ ভার করে নিলে তো দিব না। জাওয়াদ কাট কাট গলায় বলল, আমি তো আপনাকে চা দিতে বলিনি। বাসায় আরো অনেকেই আছে, তাদেরকে কেউ দিয়ে দিবে। বেশ, তবে তাদের জন্য অপেক্ষা করুন। এটা বলেই আয়েশ করে আরোয়া চায়ের কাপে চুমুক দিল। এই নতুন ভাবি, তুমি এখানে? আর আমি সারা বাড়ি খুঁজে ফেলছি। তাড়াতাড়ি চলো আমার সাথে। কোথায় যেতে হবে বলবে তো? আরে, আমরা সবাই গানের আসর বসিয়েছি, চলো না। আরোয়াকে নিয়ে পাপিয়া চলে গেল। জাওয়াদ এবার হাঁপ ছেড়ে বাঁচল। দোতলার ঘরে সব মেয়েরা জড়ো হয়েছে।
সেখানে মুড়ি, চানাচুর মাখা, চিপস, নুডলস সহ নানা রকম নাস্তার বন্দোবস্ত করা হয়েছে। আরোয়াকে দেখে কুহু বলল, ভাবি তাড়াতাড়ি এসো, তোমার অপেক্ষাতেই ছিলাম আমরা। নে, এবার গানের কলি শুরু কর। সবাইকে দুই দলে ভাগ করে দিল। চলল গানের লড়াই। দুই মেয়ে একসঙ্গে হলেই হাসির শব্দে টেকা যায় না। আর সেখানে 20-25 জন মেয়ের আসর বসেছে। হাসি গানের শব্দে দোতলার ঘরটা মুখরিত হয়ে উঠেছে। কিন্তু যেই খবর এলো দাদা সাহেবের গাড়ি ঢুকেছে, অমনি সব কোলাহল বন্ধ। সবাই এমনভাবে মুখ বন্ধ করেছে যেন এই ঘরে কেউ নেই। আরোয়া ভীষণ অবাক হলো এমন কাণ্ড দেখে। একটু আগেই যাদের শোরগোলে মাথা ছিঁড়ে যাচ্ছিল, তারা সবাই এমন চুপচাপ হয়ে গেল। আরোয়া ফিসফিস করে বলল, কি ব্যাপার বলো তো, সবাই এমন চুপচুপ হয়ে গেল কেন? পাপিয়া আরো ধীর গলায় বলল, দাদা সাহেব বলেন মেয়েদের গলার স্বর ঘরের বাহিরে যাওয়া ঠিক না, তাই সবাই চুপ হয়ে গেছে। তোমরা সবাই ওনাকে অনেক ভয় পাও, তাই না? অনেক। আরোয়ার শাশুড়ি রোকেয়া বেগম এসে বলল, বৌমা একটু এসো তো আমার সঙ্গে। আরোয়ার শাশুড়ি পেছনে পেছনে গেল। রোকেয়া তাকে নিজের ঘরে নিয়ে বলল, কাল তো তোমাদের বউ ভাত, এই শাড়ি গহনাগুলো কালকের জন্য। আচ্ছা, তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলবে। এখন তুমিও এই পরিবারের সদস্য, তোমার প্রতি আমাদের যেমন দায়িত্ব কর্তব্য আছে, তেমনি তোমারও আছে। তুমি এখন আর কেবল শুধু মেয়ে নাও, এই বাড়ির বউও। তোমার উপরে অনেক দায়িত্ব আসবে, সেই সব তোমাকে সঠিকভাবে পালন করতে হবে। জানো তো, তোমার শ্বশুরা 3 ভাই 2 বোন। বড় ভাইজান ইতালিতে থাকেন, উনি বিয়েতে আসতে পারেনি, পরে সময় করে আসবেন হয়তো। ছোট ভাই চাকরির সূত্রে তার পরিবার সমেত চট্টগ্রামে থাকেন। দেখা যায় সারা বছরই এই বাড়ি ফাঁকাই থাকে, এক একজন এক এক কাজে এক এক জায়গায় থাকে। এখন এত মানুষ দেখে ঘাবড়ে যেও না যেন। না না মা, মানুষ দেখে আমার অভ্যাস আছে, আপনি চিন্তা করবেন না, আমি এসবে অস্বস্তি বোধ করছি না। তাহলে তো ভালোই। কিছুক্ষণ নীরব থেকে রোকেয়া বেগম বলে, বৌমা একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করো না। জি মা, করুন। তিনি খানিকটা ইতস্ত বোধ করে বলেন, ফারাজ তোমার সঙ্গে কথা বলেছিল তো? আসলে ও সচরাচর কথা বলে না, তাই জিজ্ঞাসা করলাম। একটু অন্তর্মুখী স্বভাবের ছেলে তো, কথা একদমই বলেনি তা নয়, তবে যা বলেছেন তার চেয়ে না বলাই শ্রেয় ছিল। যেমন? যেমন ধরুন, একটা দরজা বহুক্ষণ যাবৎ বন্ধ ছিল। আমরা অধীর আগ্রহ নিয়ে দরজাটা খোলার অপেক্ষা করলাম, কিন্তু যখন দরজাটা খুলল না ভেতর দিক দিয়ে, পরখ করে মনে হলো দরজাটা বন্ধ থাকাই ভালো ছিল। সেটা তো বুঝেছি, কিন্তু তুমি এমনটা বললে কেন? না, উনি বোধহয় কথা বলতে পছন্দ করেন না, তাই বললাম আর কি। প্রথম প্রথম মানিয়ে নিতে একটু সময় লাগবে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আচ্ছা। রাতের খাওয়া দাওয়া শেষে জাওয়াদ রুমে ঢুকতেই দেখে আরোয়া চেয়ারে বসে টেবিলের উপরে কি সব লিখছে। জাওয়াদ ওয়াশরুমে ঢুকে ভাবতে লাগলো, কিভাবে আরোয়াকে ইগনোর করে রাতে শান্তিতে বিছানায় ঘুমানো যায়। এই মেয়েকে ভরসা করার সাহস তার হচ্ছে না, আবার চেয়ারে বসে ঘুমানোরও সম্ভব না। বাসায় অনেক গেস্ট থাকায় এক্সট্রা তোষক বালিশও বুক হয়ে আছে, তাই হাতে আর কোনো অপশন নেই। জাওয়াদও মনে মনে ভাবলো, ওর বাড়ি, ওর বিছানা, ও ঘুমাতেই পারে, ওকে বাধা দিবে কে? কিন্তু পরক্ষণেই মনে হয়, আরোয়া যদি ঘুমের মধ্যে কিছু করে বসে। না না, ওই রকম মেয়ে না হয়তো, আমি অযথাই ভয় পাচ্ছি। মনকে অনেক রকম সান্ত্বনা দিয়ে অবশেষে সে বের হলো। বিছানার দিকে এগোতেই আরোয়া বলল, ডান পাশে শুবেন, আমি বাম পাশে ছাড়া শুতে পারি না। আমি বাঁ পাশে শুয়ে অভ্যস্ত। অভ্যাস বদলান। আমি আপনার বাসায় এসেছি, হাজবেন্ড হিসাবে আমার সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আপনার, তাই না? আপনার বাসায় আপনি কন্যা হিসাবে এমন অনেক কিছুই করেছেন যা শ্বশুরবাড়িতে করা যায় না। বিয়ের পর অনেক কিছুই বদলাতে হয়, কম্প্রোমাইজ করতে হয়। বিয়ে কি আমি একা করেছি, আপনি করেননি? কম্প্রোমাইজ আমি একা করব কেন? আপনিও করুন না। করছি না বলছেন? আমার রুমে আমি আমার ছোট ভাইকেও পর্যন্ত অ্যালাউ করি না, সেখানে আপনি আছেন। এটা কি আমার জন্য কম্প্রোমাইজ নয়? ও মা, আপনার বিয়ে করা বউ আপনার ঘরে থাকবে না তো কোথায় থাকবে? এমন ভাবে বলছেন যেন এই ঘরে থাকতে দিয়ে বড় উপকার করেছেন। আমি বলিনি উপকার করেছি, বলতে চাইছি এটা আমার জন্য কম্প্রোমাইজই, যেটাই আমি অভ্যস্ত না,
সেটাই মানিয়ে নিচ্ছি। তবে আপনি কেন পাশ বদল করতে পারবেন না? এহ, আমি আমার আরামের বিছানা ছেড়ে অন্য একজনের বিছানায় ঘুমাতে এসেছি। এটা কম মনে হয় আপনার? আপনি কেবল একজনকে জায়গা দিলেন, আর আমি পুরো জায়গাটাই দিয়ে এসেছি। আমার তুলনায় আপনারটা খুব কম, বুঝলেন? বেশ তো, এত কিছু যখন বদলে এসেছেন আপনি, দ্য গ্রেট আপনি। এই সামান্য ডান বাম নিয়ে আপনার বিশেষ আপত্তি হবার কথা নয় নিশ্চয়। গুড নাইট, হ্যাভ এ ব্যাড ড্রিমস। আরও হা হয়ে চেয়ে রইল। জাওয়াদ বাঁ পাশে শুয়ে স্বস্তির নিঃশ্বাস ফেল। এহ, এক রাতে তার পিঠ গেল। নিজের বিছানা চেয়ে আরামদায়ক স্থান এই পৃথিবীতে আর কোথাও নেই। চোখে মুখে পানির উপস্থিতি টের পেতেই লাফ দিয়ে উঠল জাওয়াদ। সামনে তাকিয়ে দেখে আরোয়া লাল বালতি হাতে দাঁড়িয়ে আছে। কাঁচা ঘুম ভাঙায় জাওয়াদ একটু সময় নিল পরিস্থিতিটা বুঝতে। তারপর নিজের গায়ের দিকে তাকিয়ে বুঝলো আরোয়া তার গায়ে পুরো বালতির পানিটা ঢেলে দিয়েছে। রাগে ও শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। চিৎকার করে বলল, এসবের মানে কি? আপনার মাথায় সমস্যা আছে? এভাবে কেউ ঘুমন্ত মানুষের গায়ে পানি ঢালে? আপনি আমার কথা শোনেননি, তাই এমন করেছি। যা আমার হয়নি তার কারোর হবে না। এখন বেশি করে ঘুমান বাম পাশে। জাওয়াদ উঠে আরোয়ার বাহু ধরে দেওয়ালের সাথে চেপে ধরে রাগী স্বরে বলল, আপনার সাহস কি করে হয় আমার সঙ্গে এইসব করার? এত স্পর্ধা আপনার? আরোয়া ওকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো, কিন্তু পুরুষালী জোরের সঙ্গে পেরে উঠল না। জাওয়াদ আরো শক্ত করে চেপে ধরে বলল, সবকিছু জোর করে হয় না, কথাটা মাথায় ঢোকে না? আমার সামনে আপনার জোর কতটা তুচ্ছ, ইউ কান্ট ইমাজিন। আরোয়া এবার তেতে উঠে বলল, প্রতিদ্বন্দ্বীকে কখনো দুর্বল ভাবতে নেই। কে কখন কোন দিক দিয়ে ঘায়েল করবে বলা যায় না। আমি যা ভাবতাম ঠিক তাই ভাবতাম। আপনার থেকে এই সবই আশা করা যায়। তারপর কাবাট থেকে কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করলো। আর এক মুহূর্ত রুমে না থেকে হনহন করে বেরিয়ে গেল। আরও হাতের দিকে চেয়ে দেখে দুই হাতের বাহু লালচে হয়ে গেছে। এত জোরে খামচে ধরেছে দানবটা, রক্ত বের হয়নি এই ঢের। পিঠেও বেশ ব্যথা পেয়েছে সে, তবে ব্যথার চেয়ে আনন্দটাই বেশি হচ্ছে। এখন বুঝবে বেটা, আরুয়ার সঙ্গে পাঙ্গা নেওয়া অত সহজ না। ভেজা চাদরটা সরিয়ে অন্য একটা চাদর মেলে দিয়ে সে বেশ আরাম করে শুয়ে পড়ল। জাওয়াদ কোথায় গেছে তা ভাবতে গিয়েই সময় নষ্ট আর করল না। জাওয়াদ একটার পর একটা সিগারেট ফুঁকেই যাচ্ছে। মেজাজটা কোনো মতেই যেন ঠান্ডা হচ্ছে না। ঘুমেও চোখটা জ্বালা পোড়া করছে। বাড়িতে এতগুলো ঘর পড়ে আছে, অথচ তাকে ছাদে দাঁড়িয়ে রাত কাটাতে হচ্ছে। আরোয়া মেয়েটা একদম মাত্রাতিরিক্ত অভদ্র আর বেয়াদব। ওর মধ্যে মিনিমাম কমন সেন্স টুকুও নেই। একদিনেই মেয়েটা ওর জীবন জাহান্নাম করে দিয়েছে। ও তো ভালো করেই জানতো এখনকার যুগের মেয়েরা ভালোই হয় না। এদের মধ্যে শুধু জেতার লোভ, পুরুষদের সঙ্গে সব কিছুতেই টেক্কা দেওয়ার প্রবণতা। এমন উড়নচণ্ডী মেয়েকে দাদা সাহেব কি দেখে যে পছন্দ করেছেন তা তার মাথায় ঢোকে না। জাওয়াদ নিচে গিয়ে স্টাডির রুমের দরজাটা লক করে শুয়ে পড়ল। আপাতত ওই ঘরে কারোরই আসার কথা নয়, তাই সোফায় গাটা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারাতে সময় লাগলো না। করিমুন্নেসা নাতনিকে পরখ করে বলেন, কি গো নাতিন, তোর স্বামী তোরে আদর সোহাগ করে না? কোনো পরিবর্তনই তো দেখছি না। আরোয়া দাদির গলা জড়িয়ে ধরে বলল, তোমার সাথে বাড়ি ফিরে যা বলার বলবো, একটু সবুর রাখো। করিমুন্নেসা চিন্তিত স্বরে বলল, দুই রাতেই কাজ্জা বাদাইছস বুবু, হাসা কইরা কত গ্যাঞ্জাম লাগাইছস। তোরে আর কত করে বোঝানো লাগবে, কিছু বুঝি মাথায় ঢোকে না? আরোয়া প্রসঙ্গ বদলাতেই বলল, বাকিরা আসে নাই, তুমি একাই কোমর দুলায়া দুলায়া চলে আসছো। তুই বহুত শেয়ানা বুঝলি, আর কত ঘুষাইবো বল তো। খাড়া, তোর জামাইরে বুলাই, হ্যাঁ যা কর কইব। দাদি দাদি শোনো আমার কথা, বলছি তো তোমারে সব বলমু। এখন হাঙ্গামা করিও না, আগে বাসায় ফিরি, তারপর তুমি যা ভালো বুঝবা তাই হবে। অগত্যা করিমের নৈশা থামলেন, তবে মুখে হাসির রেশ বদলে থমথমে ভাবটা দৃশ্যমান হলো। পাপিয়া, তোর ভাইয়া কোথায় জানিস? না মা, আমি একবারও ভাইয়াকে দেখিনি, সকালের নাস্তাটাও করলো না। কোথায় গেল ছেলেটা? এদিকে ওর শ্বশুরবাড়ির লোকজন এসে গেছে। ছোট মা,
নতুন ভাবিকে জিজ্ঞাসা করে দেখো, দেখো কি বলে। ফোনও ধরছে না, কি যে করে না ও। যা, দ্রুত খবর নে কই আছে। পাপিয়া একটু এগোতেই দেখে জাওয়াদ এদিকেই আসছে। ও হাঁপ ছেড়ে বলল, ভাইয়া তুমি কোথায় ছিলে? সবাই তোমার খোঁজ করছিল। ফোন কই তোমার? অন্তত কল তো ধরবা। ফোন সাইলেন্ট ছিল, তাই খেয়াল করিনি। কেন খুঁজছে সবাই? ওমা, এটা কোনো কথা হলো? আজ তোমাদের বউ ভাত না, একটু পরেই সবাই চলে আসবে, আর তুমি এখনো সকালের নাস্তাটাই করনি। পাপ্পি, মা কই রে? রান্নাঘরে আছে কেন? মাকে বল আমি ওনার ঘরে আছি, দ্রুত যেন ঘরে যায়, আমার জরুরি কথা আছে। আচ্ছা। জাওয়াদ তার মায়ের ঘরে গিয়ে বসলো। মনে মনে গুছিয়ে নিতে লাগলো কিভাবে সবটা বলা যায়। রোকেয়া হন্তদন্ত হয়ে রুমে এসে বলল, ফারাজ, তুই এতক্ষণ কই ছিলি? এমন অনুষ্ঠানের দিনে বাড়ির ছেলেরা এত কেয়ারলেস হলে চলে? মা, তোমার সাথে আমার জরুরি কথা আছে, একটু বসবে তো? জরুরি কথা পরেও শোনা যাবে, আমি তো কোথাও চলে যাচ্ছি না। এখন এমনি অনেক দেরি হয়ে গেছে, তুই ওসব বাদ দিয়ে দ্রুত নাস্তা করে নে। তোর শ্বশুর বাড়ি থেকে অলরেডি সবাই আসতে শুরু করে দিয়েছে। উফ, আমার যত জ্বালা, সবাইকে ঠেলে ঠেলে সব করাতে হয়। আরও আর রেডি হলো কিনা কে জানে। একটু পরেই মেহমানরা আসতে শুরু করবে, তোদের আবার বিকেলের আগেই ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। ঝটপট কর তো বাবা। জাওয়াদকে কিছু বলার সুযোগ না দিয়েই রোকেয়া যেমন ঝড়ের গতিতে এসেছিল তেমনি ভাবে ঝড়ের গতিতেই বেরিয়ে গেল। সাবা অ্যাশ কালারের শাড়ি পরে সাজগোজ করছিল, তখন নাহিয়ান এসে বলল, আয় হায় সাবা, তুমি এটা কি শাড়ি পরলা? কেন, কি হয়েছে? এমনিতে শাড়ি পরলে তোমাকে বিবাহিতা লাগে, তার উপরে অ্যাশ কালার পরেছো, এখন তো পুরা খালাম্মা লাগতাছে। সাবা ঠোঁটে লিপস্টিক দিতে দিতে বলল, বিবাহিতা নারীকে বিবাহিতা লাগবে না তো কি লাগবে? আর আমার বোনেদের মেয়েরা এমনিতেও আমাকে খালামণিই ডাকে, তো কি হয়েছে? নাহিয়ান ওর কাঁধে চিবুকটা রেখে কোমর জড়িয়ে ধরে বলল, এই মেয়ে, রাগ করছো কেন আজ? সাবা নিজের কাজটা রেখে নাহিয়ানের দিকে ফিরে গলা জড়িয়ে ধরে বলল, তোমার ফর্মুলাগুলো পুরানো হয়ে গেছে বুঝলে, নতুন কিছু ট্রাই করো। হাই, কোন দিন না বলে বসো বরটাই পুরনো হয়ে গেছে। সে যেদিন পুরনো হবে সেদিন তো আমিও পুরনো হব, সমানে সমান। নাহিয়ান ওর হাতের চুড়িগুলো নেড়ে চেড়ে বলল, আজকে অনুষ্ঠান শেষে বের হবে আমার সঙ্গে? তোমার না ওটি আছে? সাবেরকে হ্যান্ড ওভার করেছি, অনেকদিন তোমার সঙ্গে কোথাও যাওয়া হয় না, ভাবলাম আজই যাই। তোমার ইচ্ছের কোনো ঠিক ঠিকানা নাই, কখন যে কোন ভূত চাপে। সেই ভূতের আছর বুঝি বিরক্ত করে? না, উচ্ছ্বাসিত করে, আপ্লুত করে। নাহিয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আকাশি রঙের কাতান শাড়ির সঙ্গে বেশ সুন্দর জড়োয়া গহনা। কুহু সুনিপুণ ভাবে মেকআপ দিয়ে আরোয়াকে সাজিয়ে দিল। পাপিয়া বলল, আপনি, তুমি নতুন ভাবিকে কি সুন্দর সাজিয়েছো। ভাইয়া তো আজকে চোখই ফেরাতে পারবে না। তখনই জাওয়াদ রেডি হতে রুমে এসেছিল। ওদের কথা শুনে মনের অজান্তেই আয়নায় নজর চলে যায়। কেউ দেখার আগেই চোখটা ফিরিয়ে নেয়। কুহু তাকে দেখে বলল, এই ভাইয়া, এদিকে আয়, দেখ তোর বউকে কেমন সাজিয়েছি, পছন্দ হয়? পাপিয়া ভাইকে টেনে এনে বলল, ভাইয়া দেখো, ভাবিকে ভীষণ মিষ্টি লাগছে দেখতে, তোমার ফেভারিট কালার শাড়ি বেশ মানিয়েছে না বলো? আমার কিন্তু ভালো সম্মানই চাই, এত যত্ন করে সাজিয়েছি, খালি হাতে বসবো না। জাওয়াদ গম্ভীর স্বরে বলল, তোর ভাবিকে তুই সাজিয়েছিস, আমি কেন খরচা দিব? বেশি লাগলে যাকে সাজিয়েছিস তার থেকে নে। আরোয়া এবার সরাসরি তাকালো তার দিকে। কুহু আর পাপিয়া দুজনেই মুখ চাওয়াচাই করে মুখ টিপে টিপে হাসলো। আরোয়া ঝট করে উঠে জাওয়াদের একদম নিকটে গিয়ে দাঁড়ালো। জাওয়াদের সতর্ক দৃষ্টিতে ওর মতি গতি বোঝার চেষ্টা করছে। আরোয়া ওর গলা জড়িয়ে ধরতেই সে অস্বস্তিতে পড়ে গেল। এই মেয়ে করছেটা কি? ঘরে যে আরো দুজন আছে, ওর কি হুঁশ নেই? ওর এই বেখেয়ালেরই সুযোগ। আরোয়া ওর পকেট থেকে ওয়ালেটটা নিয়ে 1000 টাকার কটা নোট নিয়ে ফেলল। কুহু শীষ বাজিয়ে বলল, ওয়াও ভাবি, তুমি ইজ দ্য গ্রেট, হো হো। আরোয়া ওদের টাকা হাতে তুলে দিয়ে বলল, কিছু মানুষ টাকা শুধু আয় করতেই জানে, ব্যয় করতে জানে না বুঝলে, তাদের থেকে কৌশলে উসুল করতে হয়। কুহু আর পাপিয়া
টাকা নিয়ে নাচতে নাচতে চলে গেল। জাওয়াদ কিছু না বলে গোল্ডেন কালারের পাঞ্জাবিটা বের করলো। আরোয়া উচ্ছ্বাসিত গলায় বলল, ওয়াও, গোল্ডেন কালার পাঞ্জাবি পরলে ছেলেদের যা লাগে না, সেরা, একদম সেরা। জাওয়াদের সাথে সাথে সেটা রেখে সাদা রঙের পাঞ্জাবি নিল। আরোয়ার পছন্দের কালারও যে কিছুতেই ও পরবে না। আরোয়া মনে মনে হাসতে লাগলো, বিড় বিড় করে বলল, ঘুঘু ফাঁদে পা দিয়েছে। নিজের বাড়িতে উপস্থিত হবার খানিক বাদেই করিমুন্নেছা নাতনিকে টেনে নিজের ঘরে নিয়ে গেলেন। দরজাটা আটকে বসতেই আরোয়া ফোড়ন কেটে বলল, বুড়ি, তোমার তো ভালোই লোভ নাতনির বাসর ঘরের কেচ্ছা শোনার। লজ্জা নাই একটুও? লজ্জা নাই? করিমুন্নেছা ওর গালটা টেনে বলল, এরে, তোর মস্করা বাদ দিয়ে আরে হাসা কইরা ক, ঘটনাটা কি? আরোয়া দাদির পানে বাটা কোলে নিয়ে পান তুলে সাজাতে সাজাতে বলল, দাদি যান, উনি আমাকে বলেছেন এই বিয়ে তিনি মানেন না। আমাকে উনি বাধ্য হয়েই বিয়ে করেছেন। আমাকে স্ত্রীর মর্যাদা উনি দিতে পারবেন না। পুরো ঘটনাটা শুনে করিমুন্নেছা হো হো করে হেসে উঠলেন। তার হাসির তোপে আরোয়াও হাসতে লাগলো। বহু কষ্টে হাসিটা থামিয়ে আরোয়া বলল, আল্লাহ, দাদি যান থামো, আমার পেটটা ব্যথা করতেছে। করিমুন্নেছা হাসি থামিয়ে বলেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, এত হাসন ভালো না। তোমার ঘটনা বুঝি না, তুমি এমন হাসতেছো কেন? আমার একটা মাত্র স্বামী, সে আমারে মেনে নিবে না বলল, আর তুমি দাদি হয়ে এই ঘটনা শুনে হাসতেছো? কোথায় ভাবছি তুমি আমারে জড়ায় ধরে মরা কান্না জুড়ে দিবা। আর কথা রাখ, আগে ক, হ্যার কোনো প্রেমিকা প্রেমিকা আছে নাকি? হাতেরে কিল্লাই তোরে মাইনা নিতানো, এটা জিজ্ঞাসা করিস নাই? জিজ্ঞাসা করেছি তো, বলেনি। বলেছে যে ওনার ব্যক্তিগত কথা উনি কাউকে বলে না। লে হালুয়া। করিমুন্নেছা কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবলেন, তারপর হাসি মুখে বললেন, বুবু, সবে তো বিয়ে হয়েছে, এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হতো না। বিয়ের আগে মানুষের মনে কত কি থাকে, বিয়ের পর সেসব বদলাই যায়। তকদিরে যে থাকে সে ব্যতীত যতজনই আসুক না কেন, কাম হয় না। তুই আগে কয়েকটা মাস সংসার কর, দেখ তার মন বদলায় কিনা। আমি এমন কত মাইনষেরে দেখছি, বিয়ার পর সব ঠিক হইয়া যায়। জামাই বইয়ের মিল মহব্বত হইতে টাইম লাগে না। দাদি যান, তোমাকে আগে থেকেই বলে দিচ্ছি, আমার যদি মনে হয় এই বিয়েতে কোনো আশা নেই, তবে চলে আসতে আমি কিন্তু দ্বিতীয়বার ভাববো না। তখন কিন্তু আমারে যাই বলো, কাজ হবে না। তোমার কথাই আমি নাচতে নাচতে বিয়েতে বসেছি, ভালো একটা ছেলে আনতে পারলা না? তোরে আমার মনের কথা কই শোন, শুরুতে মিষ্টি জিনিস ভালো না, মিষ্টি জিনিসের মধুর শেষ হইয়া যায়, কিন্তু শুরুতে তিতা হয় আর শেষে সেটাই কিন্তু মিঠা হয়। আল্লাহ দিলে তোগো বংশের মাইয়ারা স্বামী সোহাগী হয়, তুইও হইবি। দরজায় কড়া পড়তেই আরোয়া দরজাটা খুলে দিল। আরোয়ার মা শিরিন হড়বড় করে বললেন, এ কি আরোয়া, তুই জামাইকে একা ফেলে এখানে দরজা আটকে বসে আছিস? সে কি ভাবছে বলতো? উনি কিছুই ভাবছে না, বরং। আরোয়াকে থামিয়ে দিয়ে ওর দাদি বলল, বৌমা, ওই হেতিরে আমি আনছি, দেখি। আয়শা, চল দেখি তোর জামাই গোসা করছে নি। আরোয়াকে নিয়ে তিনি দ্রুত বসার ঘরে গেলেন। পথে ফিসফিস করে বললেন, এই ব্যাপারে এখন কাউকে কিচ্ছু বলতে হবে না। জাওয়াদ চুপচাপ সোফায় বসে আছে। তার সামনে বাহারি পদের নাস্তা দেওয়া হয়েছে। ছোট বড় বেশ কয়েকজন ছেলে মেয়ে তাকে ঘিরে বসে আছে। সবাই তাকে মিষ্টি নিতে বললেও সে কিছুই নিচ্ছে না। আরোয়ার ছোট বোন সোহা বলল, ভাইয়া, আপনি তো কিছুই নিচ্ছেন না কেন? এই পিঠাটা খেয়ে দেখেন, অনেক মজা। জাওয়াদ ভদ্রতার খাতিরে ওর বাড়িয়ে দেওয়া ফুল সুন্দরী পিঠাটা নিল। পিঠাটা খেয়ে মনে হলো ব্যাটারটা মিষ্টি না হয়ে নোনতা হলে আরো বেশি ভালো মজা লাগতো। আরোয়া আসতেই রাতুল বলল, আপু, এদিকে আয় তাড়াতাড়ি, দুলাভাই তো তোকে ছাড়া কিছুই খাচ্ছেই না, কোথায় ছিলি এতক্ষণ? আরোয়া বলল, তোরা এতজন থাকতে উনি না খেয়ে বসে আছে কিভাবে? সি সি রাতুল, আমাদের বাড়ির মান সম্মান ডুবিয়ে দিলেই দেখছি। তোরা সব জনে জনে এসে একটা একটা করে আইটেম খাইয়ে যা, নয়তো পরে আমাকে খোটা শোনাবে, বলবে খালি মুখে বসিয়ে রেখেছি। ওর কথা শুনে সবাই এক এক করে প্লেট থেকে একটা একটা করে আইটেম জাওয়াতকে খাওয়ানোর প্রতিযোগিতায় নেমে গেল। জাওয়াত বেচারা না পারছে খেতে আর না পারছে ওদেরকে বাধা দিতে। যতবারই না বলছে
পাশ থেকে আরোয়া উস্কে দিয়ে বলছে, তোদের দুলাভাই হ্যাঁ বলতে লজ্জা পায় রে। আর হ্যাঁ মানে না, বুঝলি? তোরা খাওয়াতে থাক। জাওয়াদ কটমট করে আরোয়ার দিকে তাকালো, শেষে না পারতে উঠে বলল, প্লিজ, আর পারছি না, আমায় মাফ করো। বিছানায় লম্বা হয়ে শুয়ে জাওয়াদ মনে মনে আরোয়াকে বকতে লাগলো, এই মেয়ের জন্য আজ ওর পেট ফেটে যাচ্ছে। খাবার না দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হয় এমন অনেক দেখেছে, কিন্তু খাবার খাইয়েও যে শাস্তি দেওয়া যায় তাই এই প্রথম নিজে ভোগ করলো। তাও ভাগ্য ভালো আরোয়া এখনো রুমে আসেনি। এই মেয়ে তো আবার তাকে বিছানায় শান্তিতে শুয়েও থাকতে দিতে সহ্য পায় না। একটু বাদেই আরোয়ার রুমে আসলো, মিষ্টি স্বরে বলল, ওগো শুনছেন, ঘুমিয়ে পড়লেন নাকি? জাওয়াদ জবাব দিল না, মটকা মেরে পড়ে রইল। আরোয়া ওর মাথার কাছে বসে বলল, আমি জানি আপনি ঘুমাননি, আপনার জন্য একটু গরম পানি এনেছি, খেয়ে নিন, খাবারটা হজম হয়ে সাহায্য করবে। জাওয়াদ উঠে বলল, জুতা মেরে গরুদান করতে এলেন? সি সি, কি যে বলেন না আপনি, ওরা আপনাকে এত ভালোবেসে আপ্যায়ন করলো আর আপনি কিনা ভুল বুঝলেন? আমাকে যন্ত্রণা দিয়ে খুব মজা পাচ্ছেন তাই না? আপনি পানিটা খেয়ে রেস্ট করুন। আরোয়া দাঁড়ান। জি? আপনি চাইলে থেকে যেতে পারেন, আমি আগামীকাল ফেরার সময় আপনাকে নিতে চাইছি না। আপনি না চাইলেও কি, বিয়ে করেছি কি বাপের বাড়ি পড়ে থাকতে? তার মানে আমার শর্তে আপনি রাজি? কোন শর্তে? আমার থেকে স্ত্রীর মর্যাদা পাবেন না। সলিড রিজন বলুন, তারপর ভেবে দেখব। জাওয়াদ পানিটা পান করে অবজ্ঞার স্বরে বলল, সেটা বললেও আপনি বুঝবেন না, আর আমি বোঝাতেও ইচ্ছুক নই। আরোয়া ভীষণ ক্ষেপে গেল। সবসময় এত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলাটা মোটেও তার পছন্দ না। বুঝিয়ে বলে কে না বোঝে? সে কি গবেট নাকি যে সে বুঝবে না? জাওয়াদের কলারটা চেপে কাছে ধরে এনে বলল, নিজেকে নিজে আপনি কি ভাবেন? হ্যাঁ, সব জানতা সমীপেশু? আপনি ব্যতীত আর কারোর মাথায় কোনো বুদ্ধি নেই, গায়ে জোর নেই? ঘটনার আকস্মিকতায় জাওয়াদ হকচকিয়ে গেল। আরোয়া হঠাৎ এত নিকটে চলে আসবে সে কল্পনাও করেনি। রাগের চোটে আরোয়ার নাকের পাটাটা হালকা ফুলে উঠেছে, ঠোঁট জোড়া কেঁপে কেঁপে উঠছে, চোখে মুখে তীব্র ভৎসনা প্রতীয়মান। জাওয়াদ ওর চোখের দিকে চেয়ে শান্ত স্বরে বলল, রাগ নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত রাগ মানুষকে ক্ষতি বই কি ভালো কিছু বয়ে আনে না। অন্যকে নীতিবাক্য বলা সহজ, নিজে করা কঠিন। আমার রাগ ক্ষতি বয়ে আনে, তাই তো বেশ, তবে ক্ষতি সাধন করেই দম ফেলি, কি বলেন? জাওয়াদ ওর দিকে জিজ্ঞাসানো দৃষ্টিতে তাকাতেই আরোয়া ওর গলায় খুব জোরে একটা কামড় বসালো। জাওয়াদ ওকে ধাক্কা দিয়ে সরিয়ে মৃদু চিৎকার করে বলল, এ কেমন হিংস্রতা আরোয়া? আপনার মাথায় আসলেই সমস্যা আছে। কি রাক্ষসের দাঁত আপনার! উফ, চলছে। আরোয়া কারোর ঋণ রাখে না, তাকে যা দিবেন তাই ফেরত পাবে, হোক সেটা ঘৃণা কিংবা ভালোবাসা। জাওয়াদের গলায় হাত দিয়ে দেখলো রক্ত ঝরে ভীষণ জ্বলছে। সহ্যের সীমা পেরিয়ে রাগের পারদ আপনা আপনি বেড়ে গেল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আরোয়ার মাথার পেছনে এক হাত দিয়ে টেনে তাদের মাঝে দূরত্বটা ঘুষিয়ে ঠোঁটজোড়া দখল করলো। আরেক হাতে শক্ত করে কোমরটা খামছে ধরলো আক্রোশে। আরোয়া ছোটার জন্য মোচড়ামুচড়ি করলেও জাওয়াদের বলিষ্ঠ বন্ধনী থেকে ছুটতে পারল না। জাওয়াদের তীব্র চুম্বনে তার দমটা বন্ধ হবার উপক্রম। বেশ খানিকক্ষণ পর জাওয়াদের রাগ পড়তেই সে তাকে ছেড়ে দিল। আরোয়ার ঠোঁটে হাত চেপে দেওয়ালে ঠ্যাস দিয়ে ফ্লোরে বসে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। আর একটু হলে বোধহয় শ্বাসরোধ হয়েই মরে যেত। জাওয়াদ বাঁকা হেসে বলল, নেক্সট টাইম কিছু করার আগে 100 বার ভেবে নিবে প্রতিক্রিয়া সহ্য করার ক্ষমতা আছে কিনা। আরো আর্তনাদ করে বলল, আপনি একটা খারাপ লোক, আমার ইজ্জত লুট করে ফেললেন কেন? জাওয়াদ ভুরু কুচকে বলল, ভাঙবে তবুও মচকাবে না, বলেই সে বেরিয়ে গেল। আরোয়া বিলাপের সুরে বলতে লাগলো, আমার প্রথম চুমুটা নষ্ট করে দিলে রে বজ্জাত লোক। আমার জীবনের প্রথম অভিজ্ঞতা সব এইভাবে বরবাদ করে দিল। কত স্বপ্ন ছিল আমার ভালোবাসা মই চুমু হবে, এই আমার কি সর্বনাশ হলো রে! আমার সব স্বপ্ন শেষ করে দিল রে। আমিনুল ইসলাম চিন্তিত গলায় বললেন, আম্মা, ঘটনা কি হয়েছে জানেন কিছু? জাওয়াদ হঠাৎ কাউকে কিছু না বলে চলে গেল কেন? আরোয়া কি আপনাকে কিছু বলেছে?
ওদের মধ্যে কি কোনো ঝামেলা হয়নি তো আবার? করিমুন্নেছা পান চিবোতে চিবোতে বলল, দেখো বাবা, ওটা ওদের মিয়া বিবির মামলা। আমি জানবো কিভাবে? কাল রাতে খাওয়ার সময় ও তো সব ঠিকঠাকই ছিল, হঠাৎ কি হলো কে জানে। আম্মা, আরোয়া খুব দুষ্টু প্রকৃতির মেয়ে। ও স্বামী সংসারের মর্ম বুঝবে কিনা কে জানে। আমি কত করে বলেছি ওর গ্রাজুয়েশনটা আগে হোক, তারপর বিয়ের কথা ভাববো। আপনি তো শুনলেনই না। শোন আমি, ওর বয়সের মেয়েরা 3 বাচ্চার মা হয়ে স্বামী সংসার ও সামলায়। 21 বছরের মাইয়ারে ছোট ভাবিস কেমনে তুই? ছেলে মেয়ে সাবালক হইলে বিয়ে দেওয়া বাপ মায়ের ফরজ, কিন্তু ওর মধ্যে ম্যাচুরিটি নাই। আমি নিশ্চিত ও এমন কিছু করেছে যার কারণে জামাই রাগ করে বেরিয়ে গেছে। জাওয়াতকে প্রবেশ করতে দেখে আমিনুল ইসলাম গিয়ে বললেন, কোথায় গিয়েছিলে বাবা? কোনো সমস্যা হয়েছে? জাওয়াত বিনীত ভঙ্গিতে বলল, আমি খুব দুঃখিত আঙ্কেল, কাল রাতে একটা আর্জেন্ট কাজে চলে যেতে হয়েছিল। আপনারা ঘুমিয়েছিলেন বলেই জানিয়ে যেতে পারিনি। আমিনুল ইসলাম এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, আরে না না, এটা কোনো ব্যাপার না, আসো ভেতরে আসো। করিমুন্নেছা বলেন, নাচ জামাই, আঙ্কেল ডাকো কেন শ্বশুরে? শ্বশুরে কেউ আঙ্কেল ডাকে? আব্বা ডাকো। আহ মা, থাক না, ওর ইচ্ছে হলে ডাকবে পরে। ইচ্ছা অনিচ্ছার কি আছে? সম্পর্ক যখন হইছে পালন তো করতেই হইব, তাই না? বিয়ে খালি ছেলে মেয়ের মধ্যে হয় না, ওদের মাধ্যমে 2টা পরিবারও এক হয়। কি, আমি কি ভুল বলেছি? না না দাদি, আপনি একদম সঠিক বলেছেন। আচ্ছা আব্বা, আপনাদের যদি আপত্তি না থাকে আমরা আজ বিকালেই ফিরতে চাই। ঠিক আছে বাবা, আমি আপত্তি করব না, তবে আরো একটা দিন থাকলে ভালো লাগতো। আসলে আমাকে কালকে চট্টগ্রামে যেতে হবে সকালে, হঠাৎ একটা কাজ পড়ে গেছে, পরে দরকার হয় আবার আসব। আচ্ছা বেশ। জাওয়াদ উপরে যাওয়ার জন্য সাহস পেল না। আরোয়া তাকে কি না কি ভাবছে, এই অস্বস্তিতে কাল রাতে সে বেরিয়ে গিয়েছিল। এখানে থাকলে ঘুরে ফিরে ওর সামনেই পড়তে হবে। একা যে বাসায় ফিরবে সে পথও নেই, তাই কোনো রকম বাহানা দিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারলেই বাঁচে। চট্টগ্রামে কয়েকদিনের জন্য পগার পার হবার সব বন্দোবস্ত সে করে এসেছে। দাদা সাহেবও দ্বিমত করতে পারবে না। আপাতত কিছুদিন আরোয়ার থেকে দূরে দূরেই থাকা যাবে, ভাবতেই যেন শান্তি লাগছে। নাহিয়ান বাটার দেওয়া ব্রেডে আধা চামচ চিনি ছড়িয়ে দিয়ে এক কামড় খেয়ে বলল, দাদা সাহেব, আমি বলি কি, জাওয়াদের যখন চিটাগাং যেতেই হবে তো আরোয়াকেও সাথে নিয়ে যাক। ওখানে অনেক সুন্দর সুন্দর টুরিস্ট স্পট আছে, কাজও হবে আবার বেড়ানোও হবে। সালমা তার কথায় সায় দিয়ে বলল, নাহিয়ান ঠিকই বলেছে, ওর বুদ্ধি আমার পছন্দ হয়েছে। আপনি ওরে বলেন যাতে করে নতুন বৌমারে নিয়ে যায় সাথে করে। জোবায়ের সাহেব চিনি ছাড়া চায়ে চুমুক দিয়ে বলেন, প্রথম কথা হলো, ডাক্তার হয়ে যদি চিনির মায়া ছাড়তে না পারো সে অন্যকে নিষেধাজ্ঞা দিবে কিভাবে? নাহিয়ান আরেকটাতে চিনি দিতে দিতে বলল, দাদা সাহেব, ডায়াবেটিস আমার 2 পক্ষের গোষ্ঠীতেই আছে, তার মানে আগে পরে আমার হবেই। তখন তো আপনার মতোই চিনি ছাড়া চলতেই হবে। সেই দুর্বিষহ ভবিষ্যতের জন্য এখন চিনির ঘাটতিটা পূরণ করছি। অন্তত বয়সকালে বলতে তো পারবো, একদা মনের সুখে উদার পূর্তি করিয়া চিনি খাইতে পারত। নাহিয়ানের মা চোখটা গরম করে ছেলের দিকে তাকালেন। একমাত্র এই পরিবারের নাহিয়ানই পারে দাদার সামনে যা ইচ্ছা তাই বলে ফেলতে। ওর আবার অত ভয় ডর নেই। প্রিভেনশন ইজ বেটার দেন কেয়ার। যাই হোক, দ্বিতীয় কথা বলি, যাওয়ার যাবে কাজে, ওকে বেশিরভাগ সময় অফিসেই থাকতে হবে। সেখানে নওয়াবিকে পাঠানোর প্রয়োজনীয়তা দেখছি না। ও শখ করে গেল আর সারাদিন হোটেল রুমে পড়ে থাকলো একা। এর চেয়ে ভালো হয় ও এখানেই থাকুক। নাহিয়ান ফিসফিস করে দাদিকে বলল, দাদি, আমাকে একটা সত্যি কথা বলবা? তোমার 3 ছেলে 2 মেয়ে হলো কিভাবে? আমার দাদার যেই রসকসহীন মানসিকতা, তোমার অতীত ভেবে আমার বড় মায়া লাগে গো দাদি। সালমা আফসোসের সুরে বলে, আর বলিস না রে ভাই, সারা জীবন এই কাজ কাজ কইরাই শেষ করছে। না নিজে ঘুরতে গেছে, না কাউরে যাইতে দিতে চাই। জোবায়ের সাহেব গলা খাকারি দিয়ে বলেন, তোমরা যা বলছো আমার মনে হয় না এখানে কেউ সেসব না শুনে আছে। অযথা চোরের মতো ফিসফিস করা বাদ দাও। আমি কি ভুল বলেছি? যদি আমার কথা এক রত্তিও ভুল দেখাইতে পারেন তবে আমি এই মুখে তালা দিলাম, আর যদি না পারেন তবে ওদেরকে যাওয়ার অনুমতি দেন। নতুন বিয়ে হইছে, এমন জামাই বউরে কেউ আলাদা করে? ওদের রুহুও আপনারে বদদুয়া দিব। আচ্ছা ঠিক আছে, ও নিতে চাইলে নিবে,
না, জাওয়াদরে আপনি আদেশ দিবেন যাতে করে নিয়ে যায়। সবকিছু তো আদেশ দিয়েই করান, এটার বেলায় ওর উপরে ছাড়বেন কেন? কথাটা যে কিঞ্চিত খোঁচা দিয়ে বলছে সালমা জোবায়ের সাহেব, তা সে খুব ভালোই বুঝিয়েছেন। বিয়ের ব্যাপারে তিনি বহুবার বলেছিলেন নাতির মতামত নিতে। সংসার ও করবে, অন্য কেউ না। ওর মতামত অন্য সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু জোবায়ের সাহেব সেটা কানেই তোলেননি। তার অগাধ বিশ্বাস জাওয়াদের জন্য তিনি যা সিলেক্ট করবেন তার চেয়ে বেস্ট আর কিছুই হতে পারে না। ব্রেকফাস্ট সেরে নাহিয়ান হসপিটালের উদ্দেশ্যে বের হবার সময় জাওয়াদ আর আরোয়া বাড়িতে প্রবেশ করে। নাহিয়ান জাওয়াদের কানে কানে বলে গেল, তোর সুবিধা করে দিয়ে গেলাম, ট্রিট হিসেবে কাচ্চি বিরিয়ানি খাওয়াস। জাওয়াদ ওর কথার আগা মাথা কিছুই বুঝল না। জোবায়ের সাহেব বলেন, জাওয়াদ, রওনা দিবে কখন? এই তো দুপুরের দিকে বের হব। রফিককে বলেছিলে? জি। আচ্ছা, তাহলে নওয়াবীকেও সাথে করে আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে যেও। কার কথা বলছেন দাদা সাহেব? আরো কেউ যাবে নাকি আমার সাথে? সালমা হেসে বলেন, নতুন বউরে আমাদের গ্রামে নওয়াবী বলে পাগল। তোর দাদা ভাই তোর বউকে সাথে নিয়ে যেতে বলেছে। জাওয়াদের কপালে সূক্ষ্ম ঘামের রেখা দেখা দিল। যার থেকে পালাতে এত কিছু, তাকেই সাথে নিতে হবে? হে কেমন নসিব তার! দাদা সাহেব, ওখানে ওনাকে নেওয়াটা কি উচিত হবে? জোবায়ের সাহেব আদেশের স্বরে বলেন, চট্টগ্রাম খুব সুন্দর শহর, ওখানে নিয়ে যাও। কাজ শেষে কক্সবাজারও ঘুরে এসো। কাজের ফাঁকে ফাঁকে বিনোদন রাখারও দরকার আছে। কিন্তু? কোনো কিন্তু না, যা বলছি তাই করো। যাও, ওকে বলো জামা কাপড় গুছিয়ে নিতে। জাওয়াদ মুখটা ভার করে নিজের ঘরে চলে গেল। হ্যালো সাম্য। জি স্যার, বলুন। তোমাকে এক্ষুনি কিছু একটা করে আমার চিটাগাং যাওয়াটা ক্যান্সেল করতে হবে। কিন্তু স্যার, আপনিই তো চেয়েছিলেন আমি যেন জরুরি কাজ দেখিয়ে ওখানে যাওয়ার ব্যবস্থা করি। আমি ইতিমধ্যে বড় স্যারকে অনেকগুলো রিজন দেখিয়ে ফেলেছি। এখন হুট করে কি এক্সকিউজ দিব? সেটা তোমার মাথা ব্যথা। আমি যা বলেছি দ্রুত করো। আমার বিয়ে হয়ে এইটুকু হ্যান্ডেল করতে পারবে না? সাম্য চিন্তিত ভঙ্গিতে ফোনটা রেখে দিল। এখন কিভাবে এতগুলো কাজ পোস্টপন্ডের বাহানা দেওয়া যায়? সাম্যর মাঝে মধ্যে ইচ্ছে করে চাকরি ছেড়ে বনবাসে চলে যেতে। তার ছোট কুকুর ঠিকই বলে, বড় লোকে আর পাগলে একেবারে সমান হয়। তাদের মতি গতি বোঝা এই দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ। ফোনটা রেখে পিছু ফিরতেই দেখে আরোয়া ওর দিকে তাকিয়ে আছে। তার মানে ও সব শুনে ফেলেছে। আরোয়া টাওয়ালটা মুখে মুছে বলল, আপনাকে যতটা চালাক ভেবেছিলাম আপনি ততটাও চালাক না। কেমন সব বোকা বোকা কাজকর্ম করেন। আপনার চেয়ে টিকটকদের মাথায় ভালো ভালো আইডিয়া থাকে। জাওয়াদ ডোন্ট কেয়ার মুড নিয়ে বলল, যার যেমন টেস্ট। কি বললেন? আমি আস্তে কিছু বলিনি। কানে শুনতে না পেলে ডাক্তার দেখান। মিসকা শয়তানের মতো মিনমিনে গলায় না বললে তো শুনতে পেতাম, তাই না? মিসকা শয়তান বুঝি আপনার বফ লাগে? তার সব বৈশিষ্ট্য মুখস্থ? বৈশিষ্ট্য জানতে বফ হওয়া লাগে না, যে কেউ এমনিতেই বলে দিতে পারবে। মোটেও না। কোনো কিছু নিয়ে বলতে হলে হয় তার সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখতে হয়, অথবা নিজেই তেমন চিন্তা লালন করতে হয়, অর্থাৎ সেটা সে নিজে। এই অপশন বাদেও আরো অনেক অপশন আছে, সেটা বোধ হয় আপনি জানেন না। এক মহৎ ব্যক্তি বলেছেন, মূর্খ ও নারী এই দুই ক্যাটাগরির মানুষের সাথে তর্ক না করতে। হাহা, সো ফানি। সে কে সেই মহৎ ব্যক্তি? সক্রেটিস ফারাজ নাকি স্যার আইজাক জাওয়াদ? সে যেই বলুক, ভুল বলেনি। আরোয়াও ভেংচি কেটে লাগেজ থেকে কাপড় বের করতে লাগলো। এই পাপিতা দাঁড়া, তোকে কতবার বলেছি পাপিতা না ডাকতে। আমার নাম পাপিয়া, এটা ডাকতে না চাইলে শেহরিন ডাকবি। তোর একটা নামও কি আছে যেটা ডেকে আমি শান্তি পাবো? শেহরিন খন্দকার পাপিয়া। বাবারে, বলতে গেলে যেন দাঁত ভাঙে। পাপিয়া বলতে দাঁত ভাঙে না? না, পাপিতা অর্থ পেঁপে। যেহেতু পেঁপে খুব সফট হয়, তাই ওটা উচ্চারণ করতেও দাঁত ভাঙে না। RIP লজিক। কই যাচ্ছস? বাসায়। কই আর যাব, চল ক্যাফেতে বসি। যা গরম পড়েছে, গলা শুকায় একদম কাঠ হয়ে গেছে। তোর জিরাফের মতো গলা কাঠ তো হবেই। আমার হাইট নিয়ে তোর এত হিংসা? এইটুকু শরীরে এত হিংসা কেমনে জমাস ভাই? শোন রিজভি, তোর সঙ্গে ঝগড়া করার কোনো মুড আমার নেই।
ফাল্গুনের ভ্যাপসা গরমে এমনিতেই জান যাই যাই অবস্থা, হুদাই পেঁচাল পারিস না তো। তাই তো বললাম চল ক্যাফেতে বসি, এসির হাওয়ায় বসে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেলে মাথা ও শরীর মন দুটোই চাঙ্গা হয়ে যাবে। পাপিয়া ভুরু উঁচিয়ে বলল, ঘটনা কি বলতো? আজকে হঠাৎ এত খাতিরের রহস্য কি? আরে তুইও না কালপ্রিট মাইন্ডেড। আমার মতো সহজ সরল ছেলের মনে তোর মতো অত অত প্যাস নাই বুঝলি। সাদা মনে একটা কথা বললাম আর তুই টেনে হিসড়ে কোথায় নিয়ে চাইছিস। পাপি আর কিছু না ভেবেই ভার্সিটির পাশের ক্যাফেতে ঢুকলো। দুইটা লাচ্ছি অর্ডার করে রিজভি কলারটা পিছিয়ে বসলো। পাপিয়া ফোনে গেম খেলায় মগ্ন হতেই রিজভি বলল, তোর দাদার বুদ্ধি আছে মাইরি, এমন কাঠফাটা রোদের দিনে নাতিরে বিয়ে করাইছে। পাপিয়া ভুরু কুচকে বলল, রোদের সাথে বিয়ের কি সম্পর্ক? তো কিসের সাথে সম্পর্কিত হবে? আমাদের দেশে তো উইন্টারে বিয়ের সিজন। ধর বেকুবুনি, তোর কি ধারণা শীতকালের জন্যই বিয়ে বেস্ট? অবশ্যই, তুই আসলেই বেকুব। যাক বাদ দে। লাচ্ছি খাওয়া শেষে বিলটা দেখে পাপিয়ার পুরো চড়ক গাছ চক্ষু। সে তেতে বলল, দুইটা লাচ্ছির বিল 2500 টাকা? কিভাবে হয়? আপনাদের হিসাবে সমস্যা হয়েছে। ওয়েটার বয় বলল, না ম্যাম, আমাদের হিসাব ঠিকই আছে, আপনি রিসিপ্টটা চেক করলেই বুঝতে পারবেন। পাপিয়া রিসিপ্টটা চেক করেই দেখল অনেকগুলো আইটেম অর্ডার করা হয়েছে। ও সরু দৃষ্টিতে রিজভির দিকে তাকাতেই রিজভি বলল, এত কিপটেমি করিস না, তোর বাপ ভাইয়ের আয়ের সামনে এটা খুব সামান্য, হাতের ময়লা ভেবে দিয়ে দে রে ভাই। পাপিয়া বিল পে করে বলল, ওই সামিয়ারে খাওয়াইছিলি আবার তাই না? আমিও তো বলি এত তোষামোদ কেন? হালা ছোসরা। সি পাপিয়া, আমি না তোর বেস্ট ফ্রেন্ড? আমাকে এইভাবে বললে মানায়? তুই আমার কোন জন্মের বেস্ট ফ্রেন্ড শুনি? মির্জাফর একটা। এমন খাদক গফ জুটাইছস কেমনে যার জন্য পকেট ফাঁকা হয়? প্রতি মাসে কয় হাজার টাকা ঢাল শ্বশুর পিছে। বেশি না, মাত্র 30 যায় রে। ভাগ্য ভালো হলে কোনো মাসে 20। সিরিয়াসলি ম্যান, 30,000 যায়? তোর বাপের সব টাকা দেখি এই মেয়েই খাচ্ছে। ভালোবাসার মানুষের পেছনে খরচা গেলেও গায়ে লাগে না। এই টাকাটা আমার ফি হিসাবে কেটে নিচ্ছি। মানে কিসের ফি? ও মা, আমার মতো হ্যান্ডসাম ছেলের সাথে বসে বসে লাচ্ছি খেলি, এটার একটা বিল আছে না? পাপিয়া বিরক্ত স্বরে এবার বলো, আর যদি আমি তোর ফাঁদে পা দেই তো আমি জুতা খাই। আমার একজোড়া ছিঁড়া জুতা আছে, লাগলে জানাইস। পাপিয়া গটগট করে বেরিয়ে গেল। ধীরে ধীরে সব মেহমানরা চলে গেছে। বাড়িটা এখন ফাঁকা বললেই চলে। সন্ধ্যায় নাস্তা খাওয়ার পর সবাই যার যার ঘরে চলে যায়। এই সময় সালমা বেগম কোরআন হাদিস নিয়েই ব্যস্ত হয়ে যান। বড় চাচি ভিডিও কলে ওনার আত্মীয় স্বজনের সাথে খোশ গল্প করেন। আরোয়া একা বসে বসে বোরিং সময় পার করছে। পাপিয়া কুহু পড়াশোনা করছে। সাবাও কেডি দেখছে। তাই বলতে গেলে একমাত্র ওই বেকার এখন। বসার ঘরে এসে দেখে তার শাশুড়ি আর রাহেলা খালা মনোযোগ দিয়ে হিন্দি সিরিয়াল দেখছে। রাহেলা চিপস চিবোতে চিবোতে রোকেয়া বলেন, আসতে চাবাস না, মনোযোগ নষ্ট হচ্ছে তো আমার। রাহেলা হা করে টিভির স্ক্রিনে চেয়ে মাথা দোলালো। আরও তাদের দেখে মনে মনে বলল, এই ঘরেও শিরিন প্রোম্যাক্স আছে দেখছি। হাই। জহির সাহেব আপন মনে কথা বলতে বলতে বাগানে পানি দিচ্ছেন। ওনার কথা শুনলে মনেই হবে না তিনি সেখানে একা। আরোয়া সকালে হাঁটার উদ্দেশ্যে বের হয়ে শ্বশুরকে বকবক করতে দেখে এগিয়ে গেল। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। বাহ, আমার বৌমা দেখি আর্লি রাইজার। ভেরি গুড হ্যাবিট। আপনি কার সঙ্গে কথা বলছিলেন? কানে তো ফোন নেই। কানে ফোন লাগবে কেন? আমার সামনে শত শত প্রাণ বসে আছে, ওদের সাথে আলাপ করেই তো কুল পাচ্ছি না। ওয়াও, আমি অবশ্য একটা আর্টিকেল পড়েছিলাম, গাছের সঙ্গে কথা বলে ওদের গ্রোথ ভালো হয় আর মনও ভালো থাকে। আপনি সেটাই করছেন তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছ। আমাদের চারপাশে যা কিছু আছে, হোক সেটা উদ্ভিদ কিংবা প্রাণী, সব কিছুর কোনো না কোনোভাবে আমাদের উপকারী বন্ধু। বন্ধুর প্রতি যত্নশীল তো হতেই হবে তাই না? আর কিছু না পারি, হাসি মুখে দুটো কথা তো বলাই উচিত। বেশ সুন্দর চিন্তা। এই গাছটা দেখো, দেখে কি মনে হচ্ছে? আরোয়া ক্যাকটাসের দিকে তাকিয়ে বলল, কাঁটাযুক্ত গাছ? অপ্রয়োজনীয়? না। কেন না?
ক্যাকটাস খুব উপকারী গাছ। এটি বাতাসের কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন ত্যাগ করে। ওটা তো সব গাছই করে, এর বিশেষত্ব কি? আরোয়া উত্তরটা জেনেও বলল না, কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো, আসলেই তো, বিশেষত্ব কি? জহির সাহেব বলেন, এটি স্ট্রেস কমায়, বাতাসকে পরিশোধন করে। সবচেয়ে মজার বিষয়, এটি বিরূপ পরিবেশেও খুব দ্রুত অভিযোজিত হয়ে টিকে থাকতে পারে। এখান থেকে আমরা শিক্ষা পাই, যে কোনো পরিস্থিতিতে শক্তভাবে টিকে থাকতে হবে। এই পৃথিবী সবসময় আমাদের অনুকূলে থাকবে না। আরোয়াও মনোযোগী শ্রোতার মতো সবটা শুনে মাথা নাড়ালো। জহির সাহেব তার মনোযোগ দেখে বেশ আনন্দিত হলেন। মেয়েটার গাছ নিয়ে আগ্রহ আছে বোঝাই যাচ্ছে। মা, তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে। রোকেয়া কাপড় ভাঁজ করতে করতে বলেন। বল, কি বলবি? জাওয়াদ একবার বাবার দিকে তাকালো। একটু দূরেই জহির সাহেব চেয়ারে বসে পেপার পড়ছেন। সে মনের জোর এনে বলল, এই বিয়ে আমি মানতে পারছি না মা। আরোয়ার সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছে না। আমি তাকে ডিভোর্স দিতে চাই। বিস্ময়ে রোকেয়ার হাত থেকে যেন শাড়ি পড়ে গেল। সে দুই কান চেপে ধরে চিৎকার করে বলল, নেহি, এ নেহি সাক্তাহা। তার চিৎকারে জাওয়াদের কানের পর্দা যেন ফেটে গেল। পরেক্ষণে সে একদম স্বাভাবিক গলায় বলল, তুই কি ভেবেছিলি আমি এই রকম রিয়াকশন দিব? তোদের বিয়ে হলো, সপ্তাহও পেরোলো না, এখনই হাল ছেড়ে এই কথা বলছিস? তোর বাবার সাথে আমি আছি 28 বছর ধরে, সংসার করছি, অ্যাডজাস্ট করতে পারলাম না এখনো তোর বাবার সাথে, আর তুই 2 দিনে করে ফেলবি? ভাবলি কিভাবে এটা? কিন্তু মা, ও আমার চেয়ে আলাদা। ওর কার্যকলাপ আমার ভালো লাগে না, আমার সাথে সারাক্ষণ ঝগড়া করে। একই মেন্টালিটির হলে তো তোদের সংসারটা জমবে না, পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, এটাই তো নিয়ম। আর ঝগড়া এই বাড়িতে করে না কে? তোর দাদিকে দেখ, সাবা নাহিয়ানকে দেখ। এখন এইসব অহেতুক কথা বাদ দিয়ে যা তো এখান থেকে, আমার অনেক কাজ পড়ে আছে। জহির সাহেব বিড়বিড় করে বলেন, 1 নাম্বার ঝগড়ুটের নামটাই যে বাদ দিলে। জাওয়াত কান ঝাড়তে ঝাড়তেই বাবার সামনে গিয়ে বসলো। কানটা গেল তো, এত জোরে চিৎকার করে কেউ? জহির সাহেব পেপারের ওপরে উকি দিয়েই বললেন, কিরে, এবারও পাত্তা পাস নাই? জাওয়াত ঘাড় নাড়িয়ে না বলল। জহির সাহেব হেসে বলেন, ওটা আমিও এই 28 বছরে পাই নাই রে, ব্যাপার না। বলেই আবারও পেপারের পিছনে মুখ গুজে ঢাকলেন। জাওয়াত কাট গলায় বলল, বাবা, তুমি উল্টো পেপার পড়ছো কেন? জহির সাহেব মাথাটা বের করে ফের বললেন, সোজাভাবে পড়া শেষ। তোর মায়ের উটকো কথা শোনার চেয়ে উল্টো পেপার পড়ার অনুশীলন করা বেশ ভালো। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানিস, নারীদের ব্রেনে মিরর ইফেক্ট আছে। যা বলবি বা বোঝাবি তার উল্টোটা তাদের মস্তিষ্কে যায়। যদি বলিস ভালো, বুঝবে মন্দ, মন্দ বললে ভালো বুঝবে, না, মন্দ বললে আরো ডাবল মন্দ বুঝবে। তাহলে তো মিরর ইফেক্ট যুক্তিযুক্ত না। বলা উচিত ছিল ওদের মস্তিষ্কে পজিটিভ সেন্সারটাই নাই, সবই নেগেটিভ। পয়েন্ট টু বি নোটেড, এটা শুধুমাত্র স্বামীদের ক্ষেত্রে প্রযোজ্য। তাও তোর ভাগ্য ভালো যে তোর বউ হিন্দি সিরিয়াল দেখে না, নয়তো আমার মতো কনফিউজড হয়ে যেতি এই নায়ক নায়িকা খলনায়িকার দখলে। বাবা, তুমি অন্তত বোঝার চেষ্টা করো, আমার পক্ষে এই বিয়েটা মানা কঠিন হয়ে যাচ্ছে। বাবারে, বিয়ে জিনিসটাই এমন, মেনে নেওয়া কঠিন বই কিছুই না। জাওয়াদ নিরাশ হয়ে বাবা মায়ের রুম থেকে বেরিয়ে গেল। রোকেয়ার সাথে সাথে জহির সাহেবের কাছে এসে বলেন, বাব্বাটা কি ফিসফিস করছিলে শুনি? সব তো কান খাড়া করেই শুনেছ, নতুন করে কি বলবো? ছেলেটা সেই যে শুরু থেকে বিয়েটা করতে চায়নি, যখন না করেছিল তখন না বলার সাহস পায়নি, এখন আর কপাল চাপড়ে কি হবে? এটা তো আমাদের বংশের ছেলেদের দুর্বলতা। কর্তার সামনে কেউই না করতে পারেনি, নয়তো এত বদনসিব হয়। এই, কি বললে তুমি? আমি আবার কি বললাম? এই, তুমি পেপারটা উল্টো রাখছো কেন? এতক্ষণ পেপার পড়ার ভান ধরেছিলে তাহলে? তুমি আশেপাশে থাকলে কোনো কিছুই মনোযোগ দিয়ে করতে পারি বলো? মন তো ঘুরে ফিরে তোমার দিকেই সরে যায়। রোকেয়া লাজুকতা লুকিয়ে বলেন, সব ঢং তোমার, বুঝি না ভাবো? হায়, সত্যি কথার ভাত নাই, তাই তো আমি দুবেলা রুটি খাই।
আরোয়া গালে হাত দিয়ে ভাবতে লাগলো, জাওয়াদের আসলে সমস্যাটা কি? কেন সে আমাকে মেনে নিতে নারাজ? তবে কি তার গফ আছে? এমন খরচর লোকের কি গফ থাকবে? অবশ্য বলা যায় না, হয়তো আমার সামনেই এমন ভাবে আছে, অন্যদের সামনে ভিন্ন। দেখা গেল তার গফের কাছে সে পৃথিবীর সবচেয়ে রোমান্টিক এবং কেয়ারিং প্রেমিক। না, এই লোকের মিস্ট্রি এমনি এমনি সলভ হবে না, কোনো একটা উপায় বের করতেই হবে। কিন্তু কি করা যায়? জাওয়াদের এই কয়দিনের রুটিন পর্যবেক্ষণ করে যা বুঝলো, সে খুবই বোরিং। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ এক্সারসাইজ করে, তারপর নাস্তা খেয়ে অফিসে যায়। অফিস থেকে ফিরে এক মগ কফি খাবে, সাথে কিছু স্ন্যাক্স। তারপর ল্যাপটপ নিয়ে বসবে, একদম ডিনারের আগ পর্যন্ত ল্যাপটপেই ডুবে থাকবে। এমন রোবটিক লাইফ দেখতেও আরও আর অসহনীয় লাগে। বাসায় এত মানুষ, সবাই কত খোশ গল্প করে। নাহিয়ান ভাইয়ার মতো নিউরো স্পাইন সার্জন পর্যন্ত কত প্রাণোচ্ছল থাকে। যখনই সময় পায় পরিবারের সবার সাথে আড্ডা দেয়। তাকে দেখলে বোঝাই যায় না দীর্ঘ সময় ওটি করে ক্লান্ত হয়ে ফিরে এসেছেন। এতটাই প্রাণবন্ত মানুষ তিনি। এই 15 দিনে জাওয়াতকে একদিনও সবার সঙ্গে বসে কথা বলতে পর্যন্ত দেখিনি। খাবার টেবিলে সে উপস্থিত আছে কি নেই এটাও বোঝা যায় না, এতটাই নির্লিপ্ত সে। আরওয়ারও মেজাজ খারাপ লাগে। তার জীবনে এমন রোবটটাই আসার দরকার ছিল। এই বিয়েটা কি আদৌ কোনো ভবিষ্যৎ আছে? এভাবে আর কতদিন চলবে? হ্যালো ফারাজ। হ্যাঁ তানভীর, বল। কি খবর তোর? এই তো চলে আর কি। তোর? ভালোই। তুই আজ সন্ধ্যায় ফিরে আছিস? থাকলে ধানমন্ডি আয়, আড্ডা দেই। জাওয়াদ ঘড়ির দিকে চেয়ে বলল, আচ্ছা। ক্যাফেতে বসে তানভীর বলল, ভাবি কেমন আছে রে? আছে ভালোই। তোর কি অবস্থা? হঠাৎ আসতে বললি যে? এমনি, বহুদিন কথা হয় না, ভাবলাম বসি কোথাও। নিপা ভাবি বাপের বাড়ি গেছে নাকি? কিভাবে বুঝলি? না বোঝার কি আছে, বিয়ের পর তুই আর আড্ডায় আসিস না, এটা তো সবারই জানা। তানভীর ম্লান হেসে বলল, আমার সঙ্গে এখন কেউই কন্টাক্ট রাখে না। অবশ্য এর জন্য আমিই দায়ী। বন্ধুত্ব টিকিয়ে রাখতে হলে টাচে থাকতে হয়। দূরত্ব বাড়ালে গুরুত্ব কমে যায়। দূরত্ব ম্যাটার না, তুই তো বলতে গেলে একদম বিচ্ছিন্ন হয়ে গেছিস রে। কি করে বলবো বল, নিপা পছন্দ করে না এইসব। ওর জন্য সেপারেট বাসা নিলাম, যা যা চেয়েছে তাই তাই করেছি। তবুও ওর মন পায় না। বিয়ের 2 বছর পর ছেলে হলো। ছেলেটা এখন হাঁটতে শিখেছে, একটু চোখের আড়াল হলেই দুর্ঘটনা ঘটে যায়। কতবার যে পড়ে ব্যথা পাইছে। এক হাতের বাচ্চা সামলানো যায়? আমি যতক্ষণ থাকি ওকেই সঙ্গ দেই, অথচ আমার বাবা মা একা পড়ে আছেন। ওনারা থাকলে এত পেরেশান হতে হতো না। তো আন্টিকে বল তোদের ওখানে চলে আসতে। নিপা আসতে দিবে ভাবছিস? কখনোই না। জাওয়াদ হেসে বলল, তুই চাইলে আর সব হতো, প্রশ্রয় দিয়েছিস বলেই এই অবস্থা। তানভীর পেছনে হেলান দিয়ে ওপরে তাকিয়ে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ নীরব থেকে বলল, আমার মাঝে মধ্যে মনে হয় বিয়ে করা উচিত হয়নি। আগেই বিন্দাস ছিলাম, কেন যে এই সংসার নামক জেলখানায় ঢুকতে গেলাম। এখনের যুগের মেয়েরা খুব সাংঘাতিক বুঝলি। এমনিতেই ফরজ কিছু মানবে না, কিন্তু হাতিয়ার হিসাবে কিছু হাদিস মুখস্থ করে রাখবে। বলবে শ্বশুর শাশুড়ির খিদমত করতে ওরা বাধ্য না। এমন সব হাদিস শোনায়, কিছু আর বলতেও পারি না। যদি বলি পর্দা করাও তো ফরজ, স্বামীর কথা শোনাও তো ফরজ, আবশ্যক, তখন তারা তেতে গিয়ে বলবে মাই লাইফ মাই চয়েস। এখন কি আর আগের জামানা আছে নাকি? তুই ডিপ্রেসড হয়ে গেছিস? এত মন খারাপ করিস না, চিল কর। আর চিল, সব সুখ শান্তি চিলেই ছো মেরে নিয়ে গেছে রে। জাওয়াদ আর কিছুই বলল না, চুপচাপ কফিতে চুমুক দিল আর ভাবতে লাগলো, এখনকার মেয়েরা আসলেই অনেক খারাপ। ছেলেদের জীবন তো তাহলে তেজপাতা করতে ওদের 2 মিনিটও লাগে না। নির্জন জায়গায় গাড়ি থামিয়ে জাওয়াদ গাড়ির ওপরে শুয়ে পড়ল। আকাশ ভরা তারা ঝলমল করছে, চাঁদ নেই বলে তারাদের আধিপত্য দৃশ্যমান। জাওয়াদ এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ ওর খুব পছন্দ। কি সুন্দর, লক্ষ কোটি নক্ষত্র রাজি বুকে রেখে উদারতার উপমা হয়ে আছে। অথচ এই আকাশের নিচে বসবাস করা মানুষের মন কত ছোট, কত নীচ। হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতা রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। ধন সম্পদের পাহাড় গড়েও
কেউ কেউ তুষ্ট হতে পারে না। গুড তো বেটার চাই, আর বেটার তো বেস্ট চাই, বেস্ট তো এক্সেলেন্ট চাই। তবুও শান্তি হয় না, তুষ্টি মেলে না। বাসায় ফিরতে যাওয়ার দেখে আরোয়া সামনের দিকে ঝুঁকে কান্না করছে। ওর কান্নার তোপে শরীরটা কেঁপে কেঁপে উঠছে। পেছন থেকে এমন দৃশ্য দেখে জাওয়াদের মন কিছুটা খারাপ হলো। মেয়েটা হয়তো এই অদ্ভুত সম্পর্কে জড়িয়ে খুব কষ্ট পাচ্ছে। সবার সামনে স্বাভাবিক দেখালেও একা থাকলে কেঁদে ভাসায়। আজ অসময়ে ফেরায় সে ব্যাপারটা জানতে পেরেছে। কিছুটা আত্মগ্লানিতেই ভুগলো জাওয়াদ। জাওয়াদ ধীর পায়ে আরোয়ার পেছনে খানিকটা দূরত্ব রেখে বসলো। সান্ত্বনার স্বরে বলল, আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। আমি লয়ারের সাথে কথা বলেছি। বিয়ের বয়সটা খুব কম তো, তাই আইনি কাজে একটু অপেক্ষা করতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি নিজ দায়িত্বে আপনার বিয়ের ব্যবস্থা করব। আপনার কোনো সমস্যা হবে না। আরোয়ার কান্না যেন আরো বাড়ল। জাওয়াদ মাথা নিচু করেই বসে রইল। তখন হঠাৎ আরোয়া পেছন শুয়ে পড়ল। জাওয়াদ ভয়ে দ্রুত উঠে সরতেই দেখে আরোয়া বিছানায় গড়াগড়ি খেয়ে হাসছে। তার কানে ইয়ারফোন আর হাতে ফোন। জাওয়াদ বিস্মিত চোখে তাকিয়ে রইল। তার মনে এতক্ষণ ও কাঁদছিল না, হাসছিল। হাসবার সময় কেউ এমন কাঁপে আর গুনগুন শব্দ করে, নাকি একা একাই হাসছিল বলে শব্দটা কান্নার মতো শোনাচ্ছিল। অথচ সে কি না কি কি ভেবে এতক্ষণ আপসেট ফিল করছিল। সে আসলেই একটা বলদ। পাশ ফিরে জাওয়াদকে দেখে আরোয়া কান থেকে ইয়ারফোনটা সরিয়ে কোনো মতে হাসি থামিয়ে বলল, আপনি আজকে এই সময় হঠাৎ কখন এলেন? জাওয়াদ টায়ের নবটা খুলতে লাগলো আর মনে মনে বলল, ভাগ্য ভালো আরোয়া কিছু টের পায়নি, নয়তো আরেক দফা হে হে করতো তাকে। আরোয়া ফোনটা রেখে টেবিল থেকে পানি এগিয়ে দিল। জাওয়াদ পানি পান করে বেডের এক পাশে পেছনে বালিশ রেখে হেলান দিয়ে বসলো। আরোয়াও কাবাড থেকে টি শার্টটা বের করে বেডের উপরে রেখে বলল, আজকে একটু বেশি চাপ ছিল অফিসে, খুব টায়ার্ড আপনি? আপনাকে যেন কেন খুব টায়ার্ড লাগছে। না, আমি ঠিক আছি। আরোয়া কফি মেকারটা অন করে চেয়ারে বসলো। জাওয়াদ চোখটা বন্ধ করে বলল, আরোয়া, আপনি এখানে হ্যাপি আছেন? আই মিন, এমন অ্যাবনর্মাল রিলেশনশিপ কন্টিনিউ করতে ভালো তো লাগার কথা না। ভালো লাগার কথা না এটা ঠিক, তবে এন্টারটেইনমেন্ট হচ্ছে। কিভাবে? আপনার পরিবারের বেশিরভাগ সদস্য খুব মজার মানুষ। এদের এক একজনের কীর্তিকলাপ এক এক রকম। এই বৈচিত্র্যতা দেখতে বেশ ভালোই লাগছে। হো, দাদা সাহেব লোক পাঠিয়ে আমার বই খাতা আনালেন। উনি বললেন পড়াশোনা কন্টিনিউ করতে। আপনি কি বলেন? অবশ্যই করবেন, করবেন না কেন? একটা সাময়িক সম্পর্কের জন্য নিজের পড়াশোনা বা ক্যারিয়ারের ক্ষতিগ্রস্ত করাটা ঠিক হবে না। আরোয়া হাসলো। ওর হাসি দেখে জাওয়াদ বলল, কি ব্যাপার, হাসছেন কেন? আমি কি হাসির কথা বলেছি? হাসির মতোই ঘটনা কিন্তু। দেখুন, আপনাকে কিন্তু আমি দারুণ অফার দিয়েছিলাম। আমাকে সলিড রিজন দেখালেই কিন্তু আমি চলে যেতাম, এই বিয়েটা রাখতাম না। কিন্তু আপনি আমায় ঠিকঠাক উত্তর না দিয়ে এক প্রকার রেখেই দিয়েছেন। যে পরোক্ষভাবে আটকে রেখে মুখে বলছেন এটা সাময়িক সম্পর্ক, তখন হাসি আসবে না? জাওয়াদ কপালের মাঝে দুই আঙ্গুল চেপে ঘষল। প্রচুর মাথা ব্যথা করছে তার। এই মুহূর্তে অযথা তর্ক করার ইচ্ছে নেই তার। আরোয়া মগে কফি ঢেলে ওকে দিয়ে বলল, মাথা ধরেছে, আমি মেসেজ করে দেই? নো থ্যাঙ্কস। নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ড্রয়ার থেকে ভিক্স নিয়ে আরোয়া জাওয়াদের কপালে লাগিয়ে মেসেজ করে দিল। জাওয়াদ চোখ বুজে মেসেজটা নিল। আরোয়া মন দিয়ে চেয়ে দেখল তার বরের মুখখানি। প্রশস্ত কপালে মাঝারি গড়নের ভুরু জোড়া। চোখগুলো বেশি বড় না, আবার ছোটও না। চেহারার সঙ্গে বেশ মানানসই। খাড়া নাক আর ছেটে রাখা চাপ দাড়িতে দেখতে তাকে ভীষণ ম্যানলি লাগে। তার উপরে গায়ের রং তামাটে হওয়ায় তাকে নায়কের চেয়েও কোনো অংশে কম মনে হয় না। আরোয়া তার চুলে হাত গলিয়ে হালকা টেনে দিল। জাওয়াদ নীরবতা দেখে বোঝা যাচ্ছে তার আরামই লাগছে। আরোয়া মনে মনে বলল, কেন যে আপনি এই বিয়েটাকে কঠিন বানাচ্ছেন বুঝি না। নয়তো আরোয়া দেখিয়ে দিত বরকে যত্ন করা কাকে বলে, কত প্রকার ও কি কি। নিজের কত বড় লস করছেন এখনো টের পাচ্ছেন না। আহারে। ঘুম থেকে উঠে জাওয়াদ কিছুটা অবাক হলো। কখন যে দুই চোখের পাতা এক হয়ে গিয়েছিল বলতেই পারে না। ঝগড়ুটে মেয়েটার হাতে জাদু আছে বলতে হয়।
শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো। মাঝে মধ্যে অসময়ে ঘুমালে শরীর ও মন দুটোই ফুরফুরে লাগে। জাওয়াদ রুম থেকে বেরিয়ে চারিদিকে তাকালো। না, আশেপাশে আরোয়াকে দেখা যাচ্ছে না। বসার ঘর থেকে হাসাহাসির শব্দ আসছে, হয়তো আরোয়া ওখানেই আছে। তাকে দেখে রোকেয়া বললেন, কিরে, তোর ঘুম ভাঙলো? রাহেলা, ওর জন্য নুডলসটা গরম করে আনতো। রাহেলা ওভেনে নুডলসটা গরম করে জাওয়াতকে দিল। জাওয়াত বাটিটা হাতে নিতে নিতেই সবার চোখ বন্ধ করে ওর দিকে তাকালো। কাটা চামচটা নুডলস পেঁচিয়ে মুখে তুলতেই কুহু বলল, মজা। জাওয়াত ভুরু কুচকে বলল, মজা হবে না কেন? এভাবে না, ভালো মতো বল। তুই করেছিস নাকি? বল না। হ্যাঁ, মজাই তো, সব ঠিকঠাক। হুম, নতুন ভাবে এবার বিশ্বাস হলো তো? পাপিয়া বলল, এতক্ষণে আমরা সবাই বললাম অনেক মজা হয়েছে, কিন্তু সে মানতেই চায় না। সাবা বলল, তোরা তো এখন বুঝবি না, বিয়ের পর হাজবেন্ড ছাড়া দুনিয়ায় সবাই বললেও কাজ দেয় না, বুঝলি? তোরা থাম তো, আমার বৌমাকে লজ্জায় ফেলে দিচ্ছিস। দেখ, ওর মুখটা কেমন যেন লাল হয়ে গেছে। জাওয়াদ আর চোখে আরোয়ার দিকে তাকালো। আরোয়া প্রসঙ্গ পাল্টাতেই বলল, মা, তুমি না বলেছিলে তোমাদের বিয়ের ছবি দেখাবে? চলো না দেখি। বলেই জোরে করে রোকেয়াকে নিয়ে আরোয়া চলে গেল। কুহু, সাবা, পাপিয়া হিহি করে হাসতে লাগলো। জাওয়াদ থমথমে গলায় বলল, এত হাসার কি আছে বুঝি না, সব কথা হিহি করা লাগে। আমরা ক্লোজ আপ দিয়ে দাঁত মাজি, বুঝেছো ভাইয়া? তাই তো এমন হে হে করে হাসি। টুথপেস্টের বিজ্ঞাপন প্রচার করছি, বুঝতে পেরেছো? একদম ঠিক বলেছিস ভাইয়া। তোমার হিংসে হয় আমাদের মতো হাসতে পারো না বলে? এটা নিয়ে আবার হিংসে? তোদের থট দেখলে না হাসি পায় আমার। বলেই জাওয়াদ নুডলসের বাটি নিয়ে রুমে চলে গেল। এই জায়গায় নাহিয়ান ভাইয়া হলে কতবার যে ভাবির হাতে চুমু খেয়ে বলতো, ও বউ তুমি সেরা রাঁধুনি। আর জাওয়াত ভাইকে দেখো, কিছুই বললো না, ভেজিটেবল একটা। সাবা বলল, সবাই এক হয় না রে কুহু, তুলনা করো না। এক একজন এক এক রকম হয়। ভাইয়া আমাদের সামনে প্রকাশ করতে পছন্দ করছে না হয়তো। আমি নিশ্চিত ও নতুন ভাবির সামনে কিছু তো বলবেই। আমার তো মনে হয় ও কথা বলার সময়ও মেপে মেপে কথা বলে। বেশি বললে শেষে যদি শেষ হয়ে যায়। একদম ঠিক। জোবায়ের সাহেব রকিং চেয়ারে চোখটা বন্ধ করে বসে কি যেন ভাবছেন। সালমা বেগম পান সাজিয়ে তার দিকে এগিয়ে দিয়ে বলেন, কি হয়েছে, কি এত ভাবছেন? জোবায়ের সাহেব পান গালে তুলে বলেন, নওয়াবিকে কেমন দেখছো? ভালোই তো, হাসি খুশি মেয়ে, সবার সাথে তাড়াতাড়ি মিশে গেছে। তোমার কি মনে হচ্ছে আমি ভুল চয়েস করেছি? সালমা হেসে বলেন, আপনার চয়েস ভুল এই কথা আমরা কেউ ভাবি না। অবশ্যই আপনি ভালোটা আনেন, তবে আপনার পদ্ধতিটা ভুল। কিছু মনে করবেন না, আপনার উচিত ছিল ওর মতামতটা নেওয়া। ও কি বলতে চায় তা অন্তত শোনা, ওর পছন্দের কেউ আছে কিনা তা যাচাই করা। তুমি বলতে চাইছো এই বিয়েতে ও সুখী না? সুখী কি সুখী না ওইটা সময় বলে দিবে। ও তো চুপচাপ স্বভাবের, মনের খবর বোঝা যায় না। তবে 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 কি? আমি হয়তো বেশি ভাবতেছি। বাদ দেন না, তুমি কি ভাবতেছো বলো আমাকে। নয়া মিয়া বিবির লক্ষণ তো দেখতেই পাই না। কেমন যেন অন্যরকম অন্যরকম, কেমন জানি খাপছাড়া লাগে। জোবায়ের সাহেব ফের মৌনতা অবলম্বন করলেন। সকালে অফিস যাওয়ার আগে জোবায়ের সাহেব বলেন, কি ব্যাপার, তুমি একা যাচ্ছ যে? জাওয়াত বলল, আমার সঙ্গে আর কে যাবে শুনি? কেন, আজ না আয়েশার ক্লাসে যাওয়ার কথা? জাওয়াত চুপ করে রইল। এখন থেকে রোজ তুমি আয়েশাকে ভার্সিটিতে নামিয়ে অফিসে যাবে। সবকিছু মুখে বলে দিতে হয় কেন? স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য কি লাইন বাই লাইন তোমাকে বলে দিতে হবে? সরি দাদা সাহেব, আমার আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল। আজকে গুগলে সার্চ দিয়ে দেখবে হাউ টু বি এ গুড হাজব্যান্ড। বলেই জোবায়ের সাহেব মুখটা ভার করে চলে গেলেন।